থাকলে ওইরকম হয়। আচ্ছা আচ্ছা। Assalamu alaikum. Welcome everyone to the third lecture of critical theories and literary criticism. প্রথমেই আমরা আপনাদের সাথে স্লাইডটা শেয়ার করে দিচ্ছি। আপনারা যদি স্লাইড দেখতে কোনো সমস্যা হয় জানাবেন। আজকে আমরা ফোকাস করছি অ্যারিস্টটলস পোয়েটিক্স চ্যাপ্টার 10 থেকে চ্যাপ্টার 12। তার মানে তিনটা চ্যাপ্টার আজকে আমরা কভার করার চেষ্টা করব, 10, 11, 12। গত দুই ক্লাসের মতোই আমরা খুব আস্তে আস্তে যাব, আপনাদের যাতে কোনো কনফিউশন না থাকে। যখনই কোনো কনফিউশন হবে প্লিজ, যখনই কোনো কনফিউশন হবে অবশ্যই কিন্তু ক্লিয়ার করে নেবেন, কোনো কনফিউশন যেন না থাকে। ক্লাস শুরু করার আগে আমরা গত ক্লাসটা একটু রিভাইজ করে নেই। গত ক্লাসে আমাদের মূল বক্তব্য কি ছিল? গত ক্লাসে আমরা ফোকাস করেছিলাম কোথায়? সেন্ট্রাল ফোকাস, দ্য এলিমেন্টস অফ প্লট। দ্য এলিমেন্টস অফ প্লট, কাহিনীর উপাদানগুলো কি? আমরা পাঁচটা উপাদান আলোচনা করেছিলাম। প্রথমেই কমপ্লিটনেস, ট্র্যাজেডির প্লট, ট্র্যাজেডির কাহিনী সম্পূর্ণ হতে হবে, কমপ্লিট যেন হয়। কমপ্লিটনেস মানে হচ্ছে ইট মাস্ট হ্যাভ আ প্রপার বিগিনিং, ডিটেইলড মিডল অ্যান্ড আ পারফেক্ট এন্ডিং। একটা যথাযথ সূচনা থাকতে হবে, প্রপার বিগিনিং থাকতে হবে, বিস্তারিত মধ্যভাগ থাকতে হবে, ডিটেইলড মিডল অ্যান্ড আ পারফেক্ট এন্ডিং, একটা যথাযথ সমাপ্তি। যদি এই তিনটা পার্ট আমরা খুঁজে পাই তাহলে আমরা বলতে পারবো যে ট্র্যাজেডির কাহিনী কমপ্লিট। তারপর আমরা যে এলিমেন্টটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড বলতে আমাদের সুবিধাজনকভাবে বলেছিলাম সাইজ, আকৃতি। কাহিনীর আকৃতি বিশাল হতে হবে। আমাদের যে কাহিনী, ট্র্যাজেডির যে কাহিনীটা, ওটা বিশাল হতে হবে, বড় হতে হবে। তখনকার সময়ের যারা মানুষজন ছিলেন তাদের কিন্তু স্মৃতিশক্তি আমাদের এখনকার মানুষের থেকে অনেক বেশি ছিল, যেটা বলেছিলাম গত ক্লাসে। তারা, তাদের স্মৃতিশক্তি ছিল খুব শক্তিশালী, তারা অল্প সময় অনেক বড় বড় ঘটনা মনে রাখতে পারতো অক্ষরে অক্ষরে, মুখস্থ শক্তি তাদের অনেক বেশি ছিল, তাদের স্মৃতিশক্তি ছিল অনেক গভীর। সেই হিসেবে অ্যারিস্টটল বলছেন যে কাহিনীর আকৃতি হতে হবে বড়, যত বড় হবে ট্র্যাজেডি তত সুন্দর হবে। সেটা আমরা গত ক্লাসে বলেছিলাম যে এই যে আন্ডারলাইন করা আছে, দ্য লঙ্গার আ ট্র্যাজেডি দ্য মোর বিউটিফুল ইট ক্যান। আমাদের কাহিনীটা যত বড় হবে, যত লম্বা হবে, সেটা তত সুন্দর হবে। কিন্তু এটার মধ্যে আবার কথা আছে, যদি বেশি, যদি এই লম্বা করার মধ্যে যদি কোনো প্ল্যানিং না থাকে তাহলে কিন্তু এই যে এখনকার বেশিরভাগ সিরিয়াল যেমন তেমন হয়ে যাবে। কালকে একটা সিরিয়াল দেখলাম 7,000 কততম পর্ব যেন, অথচ তার মধ্যে কোনো ইউনিটি আমরা পাই না কাহিনীতে। তার মানে ম্যাগনিচিউড শুধু হলেই হবে না, শুধু সাইজ থাকলেই হবে না, তার মধ্যে একটা ইউনিটি থাকতে হবে, যেটা হচ্ছে আমাদের 3 নম্বর এলিমেন্ট। কাহিনীর মধ্যে একটা ইউনিটি থাকতে হবে। যতগুলো ঘটনা ঘটবে কাহিনীতে, যতগুলো ঘটনা ঘটবে সব একটা সেন্ট্রাল থিম অর একটা সেন্ট্রাল ফিলোসফি বা আইডিয়াকে কেন্দ্র করে হবে। এক একটা এক এক রকম, এক একটার ফিলোসফি এক এক রকম, এক একটা থিম এক এক রকম, আইডিয়া এক রকম, নোশন এক রকম, তাহলে হবে স্যার, না। স্যার তার মানে 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 প্রত্যেকটা মানে ইনসিডেন্টের মানে মধ্যে কানেকশন থাকতে হবে, এটা একটা শুধু একটা হ্যাঁ, কানেকশন থাকতে হবে। ইয়েস, মানে কাহিনীতে যত ঘটনাই থাকুক না কেন, সব ঘটনার মধ্যে একটা সিক্রেট কানেকশন থাকবে, একটা সেন্ট্রাল থিম থাকবে, একটা কমন আইডিয়া থাকবে। মানে বাইরে বাইরে দেখলে মনে হবে যে বিচিত্র ঘটনা, কিন্তু সবগুলো ঘটনার সূত্র এক জায়গায় হতে হবে। আমরা ঠিক আছে তাহলে, লম্বা হবে ঠিক আছে, কাহিনী বড় হতে হবে, কিন্তু সেই কাহিনীর মধ্যে ইউনিটি থাকতে হবে। যতগুলো ইনসিডেন্ট থাকবে, যত অ্যাকশন থাকবে, সবগুলো দে উইল বি রিভলভিং অ্যারাউন্ড আ সেন্ট্রাল অ্যাক্সিস, একটা অক্ষকে কেন্দ্র করে, একটা স্পাইনকে কেন্দ্র করে।
এর পরের এলিমেন্ট যেটা আমরা আলোচনা করেছিলাম ডিটারমিনেট স্ট্রাকচার, অথবা বলতে পারি আমরা অর্গানিক স্ট্রাকচার। সেটা কি? লাস্ট লাইনটা ইম্পর্টেন্ট। এভরি পার্ট অফ আ গুড প্লট ইজ নেসেসারি। এই যে আমাদের একটা কাহিনীতে অনেকগুলো অ্যাকশন থাকতে পারে, একটা কাহিনী, বিশাল এক কাহিনীতে অনেকগুলো ঘটনা থাকতে পারে, এই ঘটনাগুলো সিকোয়েন্স বাই সিকোয়েন্স সাজানো থাকতে হবে। এর মানে হচ্ছে যদি আমি একটা সরিয়ে নেই তাহলে পুরো স্ট্রাকচারটাই ভেঙে পড়বে। এভরি পার্ট অফ এ গুড প্লট ইজ নেসেসারি। ফুয়াদ একটু আগে বললো না যে সবগুলো ঘটনা কানেক্টেড থাকতে হবে। শুধু কানেক্টেড থাকবে তাই না, প্রত্যেকটা পার্ট এসেনশিয়াল। আপনি কোনো পার্ট বাদ দিতে পারবেন না। আপনি সাপোজ একটা কাহিনী, একটা ট্র্যাজেডির কাহিনীতে ধরেন 31টা ঘটনা আছে। এই 31টা ঘটনার মধ্যে 31টাই গুরুত্বপূর্ণ, কোনোটা বাদ দেওয়া যাবে না। এভরি পার্ট অফ এ গুড প্লট ইজ নেসেসারি। যে কোনো যদি একটা অংশ আমি সরিয়ে দিই তাহলে পুরো কাহিনী অসম্পূর্ণ, ইনকমপ্লিট হয়ে যাবে। তাহলে কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড। তাহলে এই যে চারটা পয়েন্ট কিভাবে কানেক্টেড আমরা একটু দেখি। কমপ্লিটনেস, কাহিনী সম্পূর্ণ হতে হবে। প্রপার বিগিনিং, ডিটেইলড মিডল, পারফেক্ট এন্ডিং। তাহলে আমি যদি প্রপার বিগিনিং, ডিটেইলড মিডল, পারফেক্ট এন্ডিং রাখতে যাই তাহলে কিন্তু আমাদের মোটামুটি প্রথমেই একটা কনসিডারেবল লেন্থ, একটা সাইজ কিন্তু চলে আসে। যখনই আমরা সাইজ বড় করতে থাকি তখন কিন্তু ইউনিটিতে সমস্যা দেখা দেয়। সেটা খেয়াল রাখতে হবে যে কাহিনী বড় হোক কিন্তু ঘটনাগুলো যেন ইউনাইটেড থাকে, একটা একটার সাথে কানেক্টেড থাকে। শুধু কানেক্টেড থাকলেই হবে না। ডিটারমিনেট স্ট্রাকচার মানে হচ্ছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আমি কোনো একটা অংশ বাদ দিতে পারবো না। একটা কাহিনীতে যতগুলো অ্যাকশন থাকুক না কেন আমি একটাও বাদ দিতে পারবো না, প্রতিটা পার্ট ইম্পর্টেন্ট। ফাইনালি দ্য লাস্ট এলিমেন্ট যেটা গত ক্লাসে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ইউনিভার্সালিটি। ইউনিভার্সাল হতে হবে। আপনার গল্প, আমার গল্প, আমার বাবা মায়ের গল্প, আপনার আত্মীয় স্বজনের গল্প, বেশিরভাগ মানুষ যেমন আচরণ করে অথবা সিচুয়েশনের প্রেসারে পড়লে বেশিরভাগ মানুষ যেভাবে রিয়্যাক্ট করে, তাহলে দুটো বিষয় আছে, একটা হচ্ছে ইউনিভার্সালিটি আর একটা হচ্ছে প্রবাবিলিটি। ঠিক আছে? প্রবাবিলিটি কি? যেটা আমরা সাধারণত করে থাকি। প্রবাবল মানে কি? সম্ভাব্যতা। স্বাভাবিকভাবে সাধারণত 8-10 জন মানুষ, আপনি আমি, আমরা যেরকম আচরণ করি। আরেকটা হচ্ছে নেসেসিটি, আমরা যদি কাউকে প্রেসার দিই, প্রভোক করি, তখন সে যেভাবে বাধ্য হয়ে যেরকম রিয়্যাক্ট করে। বেশিরভাগ মানুষ সাধারণত যেরকম আচরণ করে অথবা সিচুয়েশনে পড়লে যেরকম আচরণ করে, ট্র্যাজেডির মূল চরিত্ররা ঠিক তেমনই আচরণ করবে। যদি না করে কি সমস্যা? যদি না করে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ওই ট্র্যাজেডির মূল চরিত্রদের সাথে নিজেদেরকে মেলাতে পারবো না, আমরা কিন্তু রিলেট করতে পারবো না, এনজয় করতে পারবো না, অ্যাপ্রিসিয়েটও করতে পারবো না। যখন আমার মনে হবে যে আরে আমার এই ট্র্যাজেডির নায়ক, আমাদের এই ট্র্যাজেডির নায়ক তো আমারই মতো কাজ করতেছে, সে তো আমারই মতো ইমোশনাল, সে তো আমারই মতো বোকা, তখনই কিন্তু তার প্রতি আমাদের এক স্পেশাল সিম্প্যাথি কাজ করবে। আহারে বেচারা। বুঝতে পারছেন আপনারা? এটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি এই পর্যন্ত। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই 5টা এলিমেন্ট এগুলা ছিল প্রাইমারি এলিমেন্ট, প্রাথমিক উপাদান। তাহলে আমরা এখন কতজন আছি? 9 জন। টোটাল আমরা আছি 9 জন। ঠিক আছে, আমি তাহলে আজকের ক্লাসটা শুরু করে দিই দেরি না করে। দেখেন, আজকের লেকচারের বিষয়বস্তু, লেকচার আজকের থার্ড লেকচারটা আমরা ফোকাস করছি অ্যারিস্টটলের পোয়েটিক্স, চ্যাপ্টার 10, 11 and 12. Let's start. Astonishment, reversal, recognition, suffering. Astonishment, reversal,
রিকগনিশন, সাফারিং। মুখস্থ করে ফেলেন তো, ARRS, অ্যাস্টনিশমেন্ট, রিভার্সাল, রিকগনিশন, সাফারিং। কি এগুলো? অ্যাস্টনিশমেন্টের বাংলা হচ্ছে, বাংলা কি সঞ্জিদা? সুমাইয়া, সুমি, অবাক রিয়াদ? স্যার আশ্চর্য হওয়া। আশ্চর্য হওয়া তো ভার্ব। আশ্চর্য হওয়া আশ্চর্যতা। তো ভার্ব। আশ্চর্যতা, আশ্চর্যতা। বাংলায় কি আশ্চর্যতা বলে শব্দ আছে? আশ্চর্যান্বিত। আশ্চর্যান্বিত। ওটা তো অ্যাস্টনিশড, ওটা তো অ্যাডজেক্টিভ। তাহলে কি? অ্যাস্টনিশমেন্ট, হ্যাঁ So something আশ্চর্যতাই বটে, কিন্তু impressive, something impressed. আচ্ছা হ্যাঁ, অ্যাস্টনিশমেন্ট, এই যে একটু আগে একটা শব্দ আসলো না, আশ্চর্যতা, ঠিক আছে? আশ্চর্য গুণ যেটা, মানে এই যে আশ্চর্য বলি আমরা, ঠিক আছে, অ্যাস্টনিশিং অ্যাডজেক্টিভ, সেটারই একটা নাউন আশ্চর্যতা। যদিও আমাদের আপাতত এর আর কি বিকল্প শব্দ হতে পারে? অ্যাস্টনিশমেন্ট আছে একটা, আমারও মনে পড়তেছে না, অ্যাস্টনিশমেন্টের একটা খুব সুন্দর বাংলা আছে এরকম, আশ্চর্যতা মানে অ্যাস্টনিশড হয়ে যাই আমরা, অবাক হয়ে যাই, হতবাক হয়ে যাই। স্যার আকস্মিক বিস্ময়। বিস্ময়, অ্যাস্টনিশমেন্ট মানে বিস্ময় হতে পারে, হ্যাঁ থ্যাংক ইউ। আকস্মিক বিস্ময়, হঠাৎ আমরা বিস্মিত হয়ে যাই, বিস্ময়। হ্যাঁ, অ্যাস্টনিশমেন্টের বাংলা আমরা বিস্ময় বলতে পারি, অ্যাস্টনিশমেন্ট, ঠিক আছে? রিভার্সাল কি? রিভার্স মানে কি? উল্টা দিকে ফেরত আসা, ফিরে আসা, রিভার্সাল। হ্যাঁ। রিকগনিশন মানে কি? রিকগনিশন মানে তো সহজ, স্বীকৃতি, পরিচিত, স্বীকৃত। পরিচিতি, হ্যাঁ। সাফারিং, দুঃখ, দুর্দশা। সাফার, দুঃখ, দুর্দশা, দুর্দশা। হ্যাঁ, এই যে চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট আমাদের কাহিনীতে থাকতে হবে। একটু আগে আমরা তো রিভাইজ করলাম গত লেকচার 2, প্রাইমারি এলিমেন্টস অফ প্লট। এখন আমাদের যে প্লট থাকবে, সেই প্লটের মধ্যে এই চারটা উপাদান থাকতে হবে। In order for plot to function, it not only needs the basic elements discussed before, যেটা একটু আগে বললাম যে 5টা বেসিক এলিমেন্টস কি কি ছিল, কি কি ছিল, আবার রিভাইজ করি। কমপ্লিটনেস, ম্যাগনিটিউড, ইউনিটি, ডিটারমিনেট স্ট্রাকচার, ইউনিভার্সালিটি। শুধু এই 5টা থাকলেই হবে না, এইগুলো হচ্ছে বেসিক এলিমেন্টস, বাট the following components as well: astonishment, reversal, recognition, suffering. এগুলোকে আমরা বলতে পারি অ্যাডভান্সড এলিমেন্ট। গত ক্লাসে আমরা যেটা পড়েছি সেগুলো হচ্ছে প্রাইমারি বেসিক এলিমেন্টস, আর আজকে আমরা পড়ছি অ্যাডভান্সড এলিমেন্টস। চারটা অ্যাডভান্সড এলিমেন্ট থাকতে হবে, বিস্ময় থাকতে হবে, একটা রিভার্সাল থাকবে, একটা কি বলে এটাকে, রিভার্সালের বাংলা, হ্যাঁ এটা একটা চিন্তা করার মতো। আমরা রিভার্সাল শব্দটা, রিভার্স মানে হচ্ছে বিপরীত দিকে, রিভার্সাল আপাতত আমরা রিভার্সাল, এটার একটা বাংলা দরকার। রিভার্স স্যার অপোজিট মিন করে, প্র্যাকটিক্যালি একদিকে যেতে যে আরেকদিকে চলে ক্রিয়ার যাওয়া। একটি সমানুবিপরীত প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া বলতে পারি আমরা। স্যার হ্যাঁ, বলেন। পথ পরিবর্তন করে আরেকদিকে চলে যাওয়াটাকে রিভার্স বলে। আচ্ছা, রিভার্সালের পরিবর্তন। স্যার অ্যাকচুয়ালি এটাকে আমরা যে বলি না আমরা যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমানুবিপরীত প্রতিক্রিয়া আছে, কিন্তু এটা পুরোপুরি ওটা না। রিভার্সাল হচ্ছে, প্রতিবর্তন। হ্যাঁ এটা তো আমরা একটু পরেই করব, আলোচনা করব, তার আগে আমরা একটু গেস করছি কি হতে পারে, তারপর আমরা মিলাই দেখব। বিপরীত আসলে ঠিক তা না, মানে মূলত তাই মনে হচ্ছে, তাই না? রিভার্স মানে তো বিপরীত। এখানে রিভার্সাল মানে হচ্ছে, আমরা আপনাকে বলি যে
পাশার গুটি উল্টে যাওয়া বলে না একটা, মানে পাশার গুটি উল্টে every যাওয়া। action has an equal and opposite reaction, মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আহ, হ্যাঁ হ্যাঁ মানে যেমনটা করবে ওটার প্রতিক্রিয়া সে পাবে, হ্যাঁ, এরকম কিছু। এটা একটা আছে। আরেকটা হচ্ছে ওই যে বলে না ঘটনা টুইস্ট হয়ে গেছে, আমরা বলি না নাটক দেখতে দেখতে হঠাৎ করে নাটকের একদম শেষের দিকে একটা ভয়ানক টুইস্ট হয়ে যায়, পুরো কাহিনী চেঞ্জ হয়ে যায়, ক্লাইম্যাক্স টাইপের যে এগুলো হয়। ক্লাইম্যাক্স টাইপের। হ্যাঁ, মানে হঠাৎ করে এমন কিছু একটা ঘটে যেটা আমরা কেউ চিন্তা করি না। আনএক্সপেক্টেড কিছু স্যার। হ্যাঁ, এই যে একটু আগে বললাম না যে আকস্মিক বিস্ময়, এমন কিছু একটা ঘটবে যেটা আমি পুরো অ্যাস্টনিশড হয়ে যাব। এবং রিকগনিশন, সাফারিং, এই চারটা একটার সাথে আরেকটা কানেক্টেড। এই যে চারটা এলিমেন্ট, এই চারটা এলিমেন্ট একটা আরেকটার সাথে কানেক্টেড। কিভাবে কানেক্টেড আমরা একটু দেখি। আমরা একটা জিনিস করব, সেটা হচ্ছে এই অ্যাডভান্স এলিমেন্ট গুলো আমরা শুধুমাত্র থিওরি আকারে পড়বো না, আমরা একটু রেফারেন্স নিয়ে নিয়ে পড়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা, আপনারা ইডিপাস রেক্স যে ট্র্যাজেডিটা, এটার আমি উদাহরণ দেব বারবার। ইডিপাস রেক্স, ইডিপাস রেক্স, এটা যদি আমরা মাথায় রাখি, আশা করি আপনাদের কারো কারো এটা পরিচিত থাকার কথা। বিশেষ করে ইডিপাস কমপ্লেক্স থিওরিটা পড়ার সময় আপনারা ইডিপাস রেক্স এই ট্র্যাজেডিটার কথা পড়ে থাকতে পারেন। আমরা সেটার উদাহরণ বারবার টানবো এবং আমাদের এই পয়েন্টে এই ট্র্যাজেডিটার কাহিনী সংক্ষেপে জানা খুব জরুরি। আমরা কাহিনীটা আলাদা করে জানবো না, বরং থিওরির মাঝখানে মাঝখানেই আমরা কাহিনীটা জেনে যাব যে কাহিনীটা কি। অ্যাস্টনিশমেন্ট। তাহলে আমরা শুরু করি আমাদের অ্যাডভান্সড এলিমেন্টস অফ আ প্লট। একটা প্লটের চারটা অ্যাডভান্স এলিমেন্ট থাকতে হবে। প্রথমেই আমরা পড়ছি অ্যাস্টনিশমেন্ট, বিস্ময়। হোয়াট ইজ অ্যাস্টনিশমেন্ট? A tragedy's ability to inspire fear and pity. অ্যাস্টনিশমেন্ট হচ্ছে এমন এক ক্ষমতা, অবশ্যই ট্র্যাজেডির ক্ষমতা, in such an ability to inspire fear and pity. ট্র্যাজেডি এমন হতে হবে যাতে তা দর্শকের মনে ভীতি এবং করুণার সৃষ্টি করতে পারে। It will create, it will inspire fear and pity. ট্র্যাজেডি দর্শকের মনে ভীতি এবং করুণার উদ্রেক করবে। It will evoke fear and pity. এখন ভয় এবং করুণা তো আর বাতাস থেকে পড়বে না, কোথা থেকে আসবে? Fear and pity are elicited from an audience. কখন? When the events come by surprise. একটু বললো না আকস্মিক। ফিয়ার এবং পিটি, ভীতি এবং করুণা কখন জাগবে? যখন দর্শকরা হঠাৎ করে কোন একটা আকস্মিক কোনো কিছু এক্সপিরিয়েন্স করবে। ফিয়ার এবং পিটি, সারপ্রাইজ, ইট উইল কাম বাই সারপ্রাইজ, সাডেনলি fear and pity, but not by chance. It is not by chance. By chance বলতে inadvertent, unintentional. এই যে fear and pity, এটা কিন্তু unintentional না। দর্শকের মনে যে ভয় এবং করুণা জাগবে, এটা কিন্তু আনইনটেনশনাল না, এটা ইন্টেনশনাল। যিনি ট্র্যাজেডিয়ান, যিনি পোয়েট, কবি, তিনি খুব প্ল্যান করে এমন একটা কাহিনী তৈরি করেছেন যাতে অডিয়েন্সের মনে ভীতি এবং করুণার জন্ম নেয়। এমন ভাবে কবি ট্র্যাজেডিটা রচনা করেছেন যাতে দর্শকের মনে অ্যাস্টনিশমেন্ট আসে, বিস্ময়ে হতবাক হয়ে যাবে। ট্র্যাজেডি এমন হতে হবে, ট্র্যাজেডি শুড বি লাইক দ্যাট, ইট মাস্ট ইনভোক astonishment
এবং অ্যাস্টনিশমেন্টটা এটা হবে হচ্ছে it will create fear and pity. The surprise that drives tragedy. এখন ট্র্যাজেডির মূলে আছে একটা সারপ্রাইজ। ট্র্যাজেডি সেটা যত লম্বাই হোক না কেন, যত বড়ই হোক না কেন, ট্র্যাজেডি কিন্তু আমাদেরকে সারপ্রাইজ করবে। আমরা বিস্ময়ে হতবাক হয়ে যাব, হঠাৎ করে আকস্মিক বিস্ময় হতবাক হয়ে যাব। The surprise that drives the tragedy must feel like it is part of a grander design. এই যে অ্যাস্টনিশমেন্টটা হবে, এই যে দর্শকের মনে ভীতি এবং করুণা জেগে উঠবে, এটা কিন্তু মানে আনইনটেনশনাল, এটা প্ল্যান করা। যিনি কবি, যিনি ট্র্যাজেডিয়ান, ক্রিয়েটর অফ দ্য ট্র্যাজেডি, উনি কিন্তু ডিজাইন করেছেন এই অ্যাস্টনিশমেন্টটা, এমন ভাবে উনি ট্র্যাজেডিটা তৈরি করেছেন যাতে অডিয়েন্স অ্যাস্টনিশড হয়। ফোর্থ পয়েন্টে কি দেখছি? astonishment produces a purgation of fear and pity in the audience. লাস্ট পয়েন্ট, এটা আমরা লেকচার 1-এও বলেছি যে দর্শকরা এমন ভাবে হতবাক হবে, এমন ভাবে অ্যাস্টনিশড হবে যে তাদের ভীতি এবং করুণা, ফিয়ার এন্ড পিটি, সেটা একটা একদম হাইয়েস্ট লেভেলে চলে যাবে। মানে একজন মানুষের পক্ষে যতটুকু ভয় পাওয়া সম্ভব এবং যতটুকু করুণা তার মধ্যে আসা সম্ভব। শুধু ভয় পেলে হবে না, শুধু করুণা আসলে হবে না, ভয় এবং করুণা দুটো একসাথে কাজ করবে। ভয় এবং করুণা দুটো একদম হাইয়েস্ট লেভেলে চলে। জি স্যার, এটা কি শুধু ট্র্যাজেডির ক্ষেত্রে নাকি সবগুলোর ক্ষেত্রে? শুধু ট্র্যাজেডির ক্ষেত্রে। ওকে স্যার। শুধু ট্র্যাজেডি পড়ছি আমরা, কিন্তু ট্র্যাজেডির মধ্যে ফিয়ার এবং পিটি একদম হাইয়েস্ট পসিবল লেভেলে চলে যাবে। শুধু ভয় পেলে কিন্তু অনেক মানুষ হঠাৎ করে যদি ভয় পেয়ে যায় মারাও যায় কিন্তু, তাই না? হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ, হার্ট ফেল হয় না ভয় পেলে? শুধু ভয় পাওয়া যাবে না, আবার শুধু করুণাও হবে, দুটো একসাথে, ভয় এবং করুণা দুটো একসাথে কাজ করবে। টুগেদার দে উইল গো সাইড বাই সাইড, সমান সমান। এবং ফিয়ার এন্ড পিটি এগুলো হাইয়েস্ট পসিবল পর্যায়ে যাবে। তখন দর্শকের মনে কিসের তৈরি হবে? পারজেশন আসবে, তার যে আবেগ উঠলে উঠবে। পারজেশন মানে হচ্ছে উঠলে ওঠা, উপচে পড়া। এটাকে বলা হয় ক্যাথারসিস, মানুষের অনুভূতির একদম সর্বোচ্চ অবস্থা। ভয় এবং করুণা, ভীতি এবং করুণার চরম প্রকাশ। সাধারণত আমরা যখন একই সাথে আমাদের মধ্যে ফিয়ার এন্ড পিটি একদম এক্সট্রিম লেভেলে কাজ করে, যখন আমরা অনেক বেশি বিস্ময়ে হতবাক হয়ে যাই, এটা কিন্তু নেগেটিভ অর্থে বলতেছি। আমরা এমন ভাবে আমাদের মধ্যে ভয় এবং করুণা কাজ করবে যে আমাদের চোখ বেয়ে পানি পড়বে। হয় না এরকম? আপনাদের হয় কিনা যে নভেল পড়ছেন, নাটক দেখছেন, সিনেমা দেখছেন, নায়কের দুর্দশা দেখে বা নায়িকা বা কোন একটা ক্যারেক্টারের দুরবস্থা দেখে আপনার চোখ বেয়ে পানি পড়ছে, অথবা আপনার ভেতরে ভেতরে অনেক কষ্ট হচ্ছে ওই ক্যারেক্টারটার জন্য। জি স্যার, এটা তো খুব কমন ক্রাইটেরিয়া। হ্যাঁ সেটা সিনেমায় হ্যাঁ বই হোক। সেটাই ট্র্যাজেডি হচ্ছে আপনার মধ্যে এমন ভীতি এবং করুণা দুটো একসাথে এমন ভাবে তৈরি হবে যে আপনার চোখ ভিজে যাবে, আপনি ইমোশনাল হয়ে যাবেন। যদি ট্র্যাজেডি আপনার চোখে পানি নিয়ে না আসতে পারে, ট্র্যাজেডি যদি আপনার চোখে পানি নিয়ে আসতে না পারে, তবে সেটা ব্যর্থ। একদম সহজ ভাষায় মনে রাখবেন, অডিয়েন্স উইল বি অ্যাস্টনিশড and they will go through catharsis. যিনি পোয়েট, কবি, তিনি এমন একটা ট্র্যাজেডির সৃষ্টি করবেন যে ট্র্যাজেডি আমাদের মধ্যে অ্যাস্টনিশমেন্ট নিয়ে আসবে, সাডেন সারপ্রাইজ নিয়ে আসবে, এবং সেটা আমাদের মনে ফিয়ার অ্যান্ড পিটি, ভয় এবং করুণা, ফিয়ার অ্যান্ড পিটি একদম হাইয়েস্ট পারজেশন নিয়ে আসবে। আমাদের চোখ ভিজে যাবে, আমরা অনেক ইমোশনাল হয়ে যাব, আমরা একদম
কোনো একটা ক্যারেক্টারের কষ্ট আমরা ফিল করতে পারবো আমাদের মধ্যে। উই উইল বি ওভারলি ইমোশনাল, আওয়ার আইজ উইল গেট ওয়েট, আমাদের চোখ বেয়ে পানি পড়বে। উই উইল শেড আওয়ার টিয়ার্স, আমাদের চোখ বেয়ে কখন পানি পড়ে? যখন আমাদের মধ্যে পারজেশন হয়, ফিয়ার অ্যান্ড পিটির পারজেশন হয়। আমাদের কাছের কেউ যখন মারা যায় এবং সেটা যদি হয় অকাল মৃত্যু, সাডেন ডেথ, যদি আমাদের সাডেন ডেথ হয় কারো, অকাল মৃত্যু, সেই ক্ষেত্রে আমরা অনেক বেশি ভেঙে পড়ি। কাছের মানুষ হলে আমাদের মধ্যে ভয় কাজ করে। কেন ভয় কাজ করে? কারণ লোকটা আমাকে একা করে দিয়ে গেল, আমি এখন কার সাথে শেয়ার করব? আমার তো আর কেউ রইল না কাছের, খুব কাছের একজন মানুষ চলে গেল, একা হয়ে যাওয়ার ভয়। এবং একই সাথে কাছের মানুষটা মারা গেল, তার মানে যে কোনো দিন আমিও মরে যেতে পারি। ফিয়ার, ফিয়ার, ভয় না, ভয়, একাকিত্বের ভয়, মৃত্যুর ভয়, আর হচ্ছে বেচারা অকাল, এই অল্প বয়সে মারা গেল, হঠাৎ মরে গেল, সুস্থ মানুষটা মরে গেল, তাহলে পিটি, করুণা। ফিয়ার এন্ড পিটি এই দুটো একসাথে কাজ করে বলেই আমাদের কাছের কেউ হঠাৎ যদি মারা যায় তখন আমাদের চোখ বেয়ে পানি পড়ে। আপনারা কি রিলেট করতে পারছেন? ট্র্যাজেডিকে আমি খুব Yes, sir. সিম্পলি আপনার খুব কাছের একজন মানুষের মৃত্যু এটাকে নিয়ে আপনি ফিল করার চেষ্টা করেন। যে অ্যাস্টনিশমেন্ট, ট্র্যাজেডিটা হবে এরকম যে আপনার মনে সাডেন এক অ্যাস্টনিশমেন্ট নিয়ে আসবে। এটা খুব প্রপারলি ডিজাইন করা, এটা এটা আনইনটেনশনাল না, এটা ভেরি ভেরি ইন্টেনশনাল। ইচ্ছে করে কবি এই অ্যাস্টনিশমেন্ট তৈরি করেছেন এবং এটা আমাদের মনের মধ্যে ভয় এবং করুণার জোয়ার নিয়ে আসবে, আমাদের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়বে। এটাকে বলে ক্যাথারসিস। ক্যাথারসিস নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন আছে? ক্যাথারসিস, না স্যার। জান্নাতুল ফেরদৌস শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্টটা আমি রিকোয়েস্ট করব আয়েশা খানম লিমা, আপনি একটু পড়বেন ফার্স্ট পয়েন্টটা, রিভার্সালের ফার্স্ট পয়েন্ট। আয়েশা খানম লিমা। ফারহান ফুয়াদ, ফারহান Yes, sir. ফুয়াদ, Yes, sir. ফার্স্ট পয়েন্ট একটু পড়েন। রিভার্সাল ইজ দ্য চেঞ্জ। Reversal is a change which the main action of the story comes full circle back to square one after a long series of events or change the same situation that you started with still exist. আবার পড়েন, প্লিজ রিপিট। Reversal রিভার্সাল ইজ দ্য is the change by which the main action of the story comes full circle back to square one after a long series of events or changes the same situation that you started with all exist. আচ্ছা, এটা একটু ঠান্ডা মাথায় আমরা একটু বোঝার চেষ্টা করি। রিভার্সাল কি? একটু আগে আমরা অনেক বোঝার চেষ্টা করলাম। রিভার্স মানে উল্টা দিকে ফেরত আসা, মানে ধাক্কা খেয়ে ফিরে আসা, হ্যাঁ, প্রতিক্রিয়া। রিভার্সালটা কি? রিভার্সাল হচ্ছে দ্য চেঞ্জ, একটা পরিবর্তন। রিভার্সাল কি? পরিবর্তন। কিরকম পরিবর্তন? একদম 180 ডিগ্রি চেঞ্জ। কাহিনী একদিকে চলছিল, হঠাৎ করে পুরো কাহিনী ঘুরে গেল, হঠাৎ করে কাহিনীকে টুইস্ট চলে আসলো, এমন একটা সাসপেন্স তৈরি হলো, ঘটনার ক্লাইম্যাক্স যেটা সঞ্জিতা বলল। রিভার্সালটা কি? একটা চেঞ্জ, পরিবর্তন, একদম পুরো আপাদমস্তক, পুরো আমূল পরিবর্তন। এই পরিবর্তনের ফলে কি হচ্ছে? এর ফলে by which the main action of the story,
আমাদের প্লটের যে মেইন অ্যাকশন, সেন্ট্রাল অ্যাকশন, আপনাদের নিশ্চয়ই মনে আছে ট্র্যাজেডির যে ইউনিটি অফ অ্যাকশন, ট্র্যাজেডিতে ইউনিটি অফ অ্যাকশন থাকতে হবে, আপনারা পড়েছিলেন না? ইয়েস স্যার। মনে আছে? ইউনিটি Yes, অফ sir. ইউনিটি Yes, অফ sir. টাইম, ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ প্লেস, এটা আমরা পড়েছিলাম। ইউনিটি অফ অ্যাকশন, যে একটা অ্যাকশন, সেন্ট্রাল অ্যাকশন, the main action of the plot comes full circle, মানে কি ধাক্কা খেয়ে রিকোশেট হয়ে ফিরে আসছে, পুরো 180 ডিগ্রি ঘটনা ঘুরে যাচ্ছে, কাহিনী ঘুরে যাচ্ছে, ব্যাক টু স্কোয়ার ওয়ান, ব্যাক টু স্কোয়ার ওয়ান। এই ফ্রেজটা আপনারা আশা করি কেউ কেউ চেনেন। ব্যাক টু স্কোয়ার ওয়ান মানে কি সেই আগের জায়গায় ফিরে আসা, ফিরে আসা, যেখান থেকে রওনা করেছিলাম ঠিক সেখানেই আবার ফিরে আসা, ব্যাক টু স্কোয়ার ওয়ান। আফটার আ লং সিরিজ অফ ইভেন্টস, অনেক কিছু ঘটনা ঘটার পরে, অর চেঞ্জেস, অনেক পরিবর্তন হওয়ার পরে, দ্য সেম সিচুয়েশন দ্যাট ইউ স্টার্টেড উইথ স্টিল এক্সিস্ট। এত কিছু ঘটলো, এত কিছু পরিবর্তন হলো, কিন্তু সেই আগে যা ছিল তাই আছে। এত কিছু ঘটে গেল, এত কিছু পরিবর্তন হলো, কিন্তু সেই ঘটনা এমন ভাবে ঘুরে গেল যে সেই যে শুরু অবস্থায় যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেল। ব্যাক টু স্কোয়ার ওয়ান, যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখানেই আবার ফিরে এলাম। এটা হচ্ছে থিওরিটিক্যাল কথাবার্তা। আমরা একটু এক্সাম্পলে যাই, আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা বলছিলাম ইডিপাস রেক্স, ইডিপাস ট্র্যাজেডির কথা আমরা উদাহরণস্বরূপ বলেছিলাম। ফর এক্সাম্পল, উদাহরণ, খুব মনোযোগ দেন প্লিজ, পে অ্যাটেনশন, এখান থেকেই আপনারা বুঝতে পারবেন। ইন ইডিপাস ট্র্যাজেডিতে the messenger who comes to free Oedipus from his fears of his mother produces the opposite effect with the news. The messenger who comes to free Oedipus from his fears of his mother produces the opposite effect with his news. আপনারা যারা ইডিপাস কাহিনীটা জানেন, কাহিনীটা কি কেউ সংক্ষেপে বলতে পারবেন? ইডিপাসের স্যার কাহিনী এটা হলো মায়ের প্রতি অতিরিক্ত ভৌতিক শ্রদ্ধার যে জায়গাটা সেটাকে মিট করে। এটা তো এখন কিন্তু, মানে নাটকের কাহিনীটা জানেন কিনা? আমি ওই স্যার স্টেফেন মানে ডিডাসের কাহিনীটা জানি। Sir, there was a prophecy by the son of God Apollo, sir. Sir, মানে রাজা যে ও ওর মানে ও ওর ছেলের হাতে মারা যাবে, আর ওর ছেলে হচ্ছে আর কি আবার তার মাকেই বিয়ে করবে। তো এরপরে যখন ওর ছেলে হয়, আচ্ছা তো ওই ছেলে করছে স্যার ও আচ্ছা মানে মানে আচ্ছা, বের করে দেয়। খুব সংক্ষেপে আমি কাহিনীটা বলছি, আপনারা মন দিয়ে শোনেন। ইডিপাসের বাবা, ইডিপাস যখন জন্মগ্রহণ করে তখন একটা প্রফেসি পায়, একটা ভবিষ্যৎবাণী পায়। সেটা কি? ইডিপাসের বাবা ইডিপাসের জন্মের সময় জানতে পারলো যে এই ইডিপাস ভবিষ্যতে তার মাকে বিয়ে করবে, তার বাবাকে মেরে ফেলে তার মাকে বিয়ে করবে। Oedipus will kill his own father and will marry his own mother. এটা ছিল প্রফেসি। কেন এই প্রফেসি? এটা তার পিছনে আরো কাহিনী আছে, ওটাতে আমি যাব না। ফোকাস কি? ইডিপাসের জন্মের সময় ইডিপাসের বাবা ভবিষ্যৎবাণী লাভ করে যে তার ছেলে ইডিপাস তার বাবাকে হত্যা করে তার মাকে বিয়ে করবে, এবং তারপর ওই রাজ্য প্রায় ধ্বংসের মুখে পতিত হবে, মানে রাজ্যের ভবিষ্যৎ অন্ধকার। শুধু তাই না, শুধু যে
ইডিপাস তার বাবাকে হত্যা করে মাকে বিয়ে করবে তাই না, বরং এই রাজত্ব ধ্বংসের মুখোমুখি পড়ে যাবে, প্রায় ধ্বংস হয়ে যাবে। এটা ছিল ভবিষ্যৎবাণী এবং এটা ঘটবে। এই ভবিষ্যৎটা ছিল রিটেন, ফেট, ইনএভিটেবল। কিন্তু ইডিপাসের বাবা চেয়েছিল এই ঘটনাকে রুখে দিতে। সেটার জন্য সে তার ছেলেকে পাঠিয়ে দেয়। দৌড়ে গিয়ে একজনকে দায়িত্ব দেওয়া হয় যে সে ইডিপাসকে মেরে ফেলবে। Someone got the order that he must kill Oedipus. দূরে গিয়ে ইডিপাসকে মেরে ফেলবে। কিন্তু বহু দূরে যাওয়ার পর যার হাতে মেরে ফেলার দায়িত্ব ছিল, the person who was supposed to kill baby Oedipus, তখন ইডিপাসকে দেখে তার মনে অনেক মায়া জন্মায়। সে আর তাকে মেরে ফেলতে পারেনি। The person who was assigned to kill the infant Oedipus, he failed to perform his duty. এরপর ছেলেটাকে সে বহু দূরে, হাজার হাজার মাইল দূরে অন্য একটা রাজ্যে রেখে আসে। সেই রাজ্যে ইডিপাস বড় হয়। বড় হতে 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 সে বেশ সবার মধ্যে জনপ্রিয়, সবার মধ্যে জনপ্রিয়, ওয়ান অফ দ্য ফেমাস পারসন। ঘটনার পরিক্রমায় সে যে রাজ্যে বড় হলো সেই রাজ্যের রাজা, প্রায় রাজা হয়ে যায়। এবং সে বড় হয়ে সে যে রাজ্যে জন্মগ্রহণ করেছিল সেই রাজ্য আক্রমণ করে। সে তো জানতো না, ইডিপাস কিন্তু জানতো না সে যে রাজ্য আক্রমণ করছে এটাই তার মাতৃভূমি। সে আসে, আক্রমণ করে এবং তার শত্রুকে হত্যা করে। শত্রুকে হত্যা করে রাজ্য দখল করে নেয়। সেই শত্রুটা কে ছিল? ইডিপাসের বাবা। ইডিপাস জানতো না যে সে যাকে শত্রু মনে করে হত্যা করছে সে আসলে তার জন্মদাতা পিতা। এবং তার শত্রুকে হত্যা করার পর সে তার শত্রুর যে স্ত্রী তাকে বিয়ে করে। এটা ছিল তখনকার কালচার যে ইফ ইউ ক্যান ম্যারি দ্য কুইন ইউ উইল বি কিং। ইডিপাস ম্যারিড দ্য কুইন and became the king. এখন ইডিপাস জানতো না, ইডিপাস did not know that যাকে সে বিয়ে করছে সে তার মা। এটা হচ্ছে অনেক বড় একটা অপরাধ। If a son kills his father, great crime. If a son marries his own mother, it is also a great sin. দুটো অনেক বড় পাপ। এখন ইন এনশিয়েন্ট মিথোলজি, গ্রিক মিথোলজি, রোমান মিথোলজিতে দেখবেন যে যদি কোন একটা দেশের রাজা মহাপাপ করে, সেটা জ্ঞানত বা অজ্ঞানত, জেনে হোক বা না জেনে হোক, যদি সে কোনো একটা পাপ করে তাহলে সবচেয়ে বেশি সাফার করবে ওই রাজত্বের সাধারণ মানুষজন। ইডিপাস সেই রাজ্য দখল করার পর যখন রাজত্ব করছিল তখন সে লক্ষ্য করলো যে আফটার বিকামিং দ্য কিং, রাজা হওয়ার পর থেকে ইডিপাসের রাজ্যের মানুষের অনেক দুঃখ কষ্ট। ফসল হয় না, গবাদি পশু মরে যায়, মানে খুব অভাব, খুবই খারাপ সময় যাচ্ছে। তখন ইডিপাস অনেক চেষ্টা করে যে কিভাবে তার রাজ্যের উন্নতি করা যায়। মানে ইডিপাসের মন অনেক খারাপ ছিল। ইডিপাস সে মনে মনে অনেক ভেঙে পড়ে যে কেবল আমি এই রাজত্ব শাসন করা শুরু করলাম, এই রাজ্য, অথচ আমার রাজত্বের মানুষরা এত কষ্ট করছে। সে খুব ভেঙে পড়ে। কিন্তু সে অনেক দেশের মানুষের জন্য অনেক কাজ করে, সে মানুষের জন্য অনেক কিছু করে। সে বিভিন্ন জায়গায় যায়, অনেক কিছু জানার চেষ্টা করে যে কেন এরকম হচ্ছে। কেউ ওকে সদুত্তর দিতে পারে না। সে দিকে দিকে মেসেঞ্জার পাঠায় যে দেখো তো আমার রাজত্বের কেন এত দুর্দশা, কেন আমার এই রাজ্যের মানুষরা এত কষ্ট করছে। তাহলে আমাদের এখানে কি ঘটনা ঘটছে? ইডিপাস তার মনে শান্তি আনার জন্য তার দিকে দিকে দূত পাঠাচ্ছে, যাও খবর নিয়ে আসো কেন আমার এই রাজ্যের মানুষজন এত কষ্ট করছে। তার উদ্দেশ্য কি ছিল? মনের শান্তি নিয়ে আসা।
কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস, দ্য আয়রনি অফ ফেট কি? একজন মেসেঞ্জার খবর নিয়ে আসলো কেন তার এই রাজ্যের এত দুর্দশা। তখন ইডিপাস জানতে পারলো it is he who is responsible for the distress of his own kingdom. তার এই রাজত্বের মানুষজন কষ্ট পাচ্ছে কেন, তার জন্য দায়িত্ব কে? ইডিপাস নিজেই। বিকজ ইডিপাস ইজ এ কার্স, ইডিপাস নিজেই একজন অভিশাপ। ইডিপাস সে কি চেয়েছিল? ইডিপাস চেয়েছিল তার রাজ্যের মানুষদের সুখী করতে, এই জন্য সে বহু কিছু চেষ্টা করেছে। এই যে সে এত কিছু চেষ্টা করেছে, সেটাই হচ্ছে লং সিরিজ অফ ইভেন্টস, চেঞ্জেস। এত কিছুর পরে মেসেঞ্জার যখন সেই খবরটা নিয়ে আসলো যে এডিপাস, ইট ইজ ইউ হু ইজ রেসপন্সিবল ফর অল দিস সাফারিং, যখন এডিপাস জানতে পারলো যে সে নিজেই এই দুর্দশার জন্য দায়ী, তখন উই কাম ব্যাক টু স্কোয়ার ওয়ান। তখন আমরা আবার সেই যেখানে ছিলাম সেখানেই ফিরে আসলাম। কি হওয়ার কথা ছিল? Oedipus was supposed to be the scourge of that kingdom. Oedipus was supposed to be the curse, the destruction of that kingdom. সেখানেই ফিরে আসলাম। Oedipus সে ভয় দূর করার জন্য, তার মনে শান্তি আনার জন্য দিকে দিকে লোক পাঠিয়েছিল। খবর আসলো তার উল্টো, তার মন শান্ত হওয়ার পরিবর্তে তার মনটা আরো অশান্ত হয়ে গেল। ঘটনার এমন টুইস্ট, ইডিপাস জানতে পারলো যে it is he who inadvertently killed his father and married his own mother, and for this sin, হতে পারে এটা inadvertent, হতে পারে এটা unintentional, কিন্তু sin nevertheless, এই পাপের জন্য সে শাস্তি পাবে। যখনই আমরা এই ট্র্যাজেডিতে এই ঘটনাটা জানতে পারি, তখন এটা আমাদের জন্য বিশাল এক টুইস্ট। এই টুইস্ট, ঘটনার টুইস্ট, এটা কি বলা হয় হচ্ছে রিভার্সাল। শেষে আমাদের আরেকটু এক্সপ্লেনেশন দেয়া আছে আপনাদের সুবিধার জন্য। দেখেন, the hero comes full circle. Oedipus is the best example. রিভার্সালের বেস্ট এক্সাম্পল হচ্ছে ইডিপাস। অ্যারিস্টটল নিজে বলছেন কিন্তু এই কথাটা। অ্যারিস্টটল বলছেন ইডিপাস is the best example of a hero who encounters such a reversal. ইডিপাস হচ্ছে সবচেয়ে প্রবল ভাবে এই রিভার্সালটা এক্সপেরিয়েন্স করে। সেটা কেমন? He hears news, সে এমন একটা সংবাদ পায় that his fears have been allayed. প্রথমে সে শুনলো যে সে এমন একটা খবর পাবে যে এটা শোনার পর তার ভয় দূর হয়ে যাবে, the mystery solved, রহস্য সমাধান হয়ে যাবে। And then in the course of enjoying this relief and hearing the news, he realizes that it in fact implicates him. ইডিপাস মেসেঞ্জারের কাছ থেকে শুনলো যে একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? আমরা জানতে পেরেছি কেন এই রাজ্যের মানুষজন এত কষ্ট পাচ্ছে। বাহ, এটা শোনার পর ইডিপাস খুব খুশি, অবশেষে সমাধান হবে। কি সমস্যা? ইডিপাস, ইউ আর দ্য রিজন। ইডিপাস আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। ঘটনার কাহিনী পুরো ঘুরে গেল। যে চেষ্টা করছে, যে ইডিপাস মানুষের কল্যাণের জন্য এত চেষ্টা করছে, সে নিজেই এই দুর্দশার জন্য দায়ী। এই যে ঘটনার টুইস্ট, স্টোরি কামস ফুল সার্কেল। আবার আমরা যেখানে ছিলাম সেখানেই ফেরত আসলাম। এই যে ঘটনার ক্লাইম্যাক্স, এটাকেই বলা হয় হচ্ছে রিভার্সাল। একটা ট্র্যাজেডি তখনই আমাদেরকে অ্যাস্টনিশড করতে পারবে, আমরা তখনই আকস্মিকভাবে বিস্মিত হব, তখনই আমাদের মনের মধ্যে ভীতি এবং করুণা, পিটি এবং ফিয়ার, ক্যাথারসিস সৃষ্টি করবে, যখন একটা প্রপার রিভার্সাল ডিজাইন করা হবে। একটা ট্র্যাজেডিতে যদি প্রপার রিভার্সাল না থাকে, তবে আমরা কখনোই প্রপার ক্যাথারসিসের মধ্য দিয়ে যেতে পারবো না। উইদাউট রিভার্সাল, catharsis is not possible.
উইদাউট ক্যাথারসিস অ্যাস্টনিশমেন্ট will not be achieved. রিভার্সাল নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? সুমাইয়া, সুমি? No, no, sir. সুমাইয়া, ইভা? ইভা? টুম্পা জাহান? No, sir. নো স্যার। এখন আপনাদেরকে খুব অ্যাটেন্টিভলি এই রিভার্সালের সাথে অ্যাস্টনিশমেন্ট এটাকে কানেক্ট করতে হবে। আমরা এই দুটা কানেক্ট না করা পর্যন্ত সামনে আগাবো না। অ্যাস্টনিশমেন্ট কি? বিস্ময়। আমরা হঠাৎ করে বিস্ময়ে হতবাক হয়ে যাব। আমরা কখন বিস্ময়ে হতবাক হব? যখন আমরা এই রিভার্সালটা বুঝতে পারবো। ঘটনার টুইস্ট এমন ভাবে আমাদের হৃদয়কে নাড়া দেবে, স্টোরি এমন ভাবে ফুল সার্কেলে ফেরত আসবে, এমন ভাবে ঘটনা পাল্টে যাবে যে আমরা বিস্ময়ে হতবাক হয়ে যাব। যদি রিভার্সাল না থাকে তাহলে কিন্তু অ্যাস্টনিশমেন্ট আসবে না। অ্যাস্টনিশমেন্ট না আসলে কিন্তু ক্যাথারসিস হবে না। একটার সাথে আরেকটা কানেক্টেড। আলটিমেটলি ট্র্যাজেডি কিন্তু ব্যর্থ হবে। অ্যারিস্টটল এই কথাটা বলার চেষ্টা করছেন যে রিভার্সাল খুব ইম্পর্টেন্ট। রিভার্সালই হচ্ছে ঘটনার টুইস্ট। এবং আমরা যে সারপ্রাইজড হব হঠাৎ করে, মানে আমরা ঘটনার টুইস্টে আমরা এমন ভাবে ইমোশনাল হয়ে যাব যে আমাদের মধ্যে ক্যাথারসিস সৃষ্টি হবে, আমাদের চোখে পানি চলে আসবে। কেন চোখে পানি আসে? চোখে পানি তখনই আসে যখন দেয়ার ইজ এ কম্বিনেশন অফ পিটি অ্যান্ড ফিয়ার। আমাদের কখন চোখে পানি আসে? there is a combination of pity and fear. দুটার কম্বিনেশন থাকতে হবে। দুটার কম্বিনেশন হলে তখনই আমরা বলতে পারি ক্যাথারসিস। শুধু ফিয়ার হলে হবে না, শুধু পিটি হলে হবে না, দুটার কিন্তু কম্বিনেশন থাকতে হবে, তখনই আমাদের ক্যাথারসিস হবে। আমরা থার্ড পয়েন্টে আসি। আমি রিকোয়েস্ট করব নূর ইসলাম, Yes, sir. আপনি একটু রিকগনিশনটা একটু পড়েন। The best forms, sir. Third point. পয়েন্ট রিকগনিশন আসছে না? Sir, হ্যাঁ sir. Sir, 3 number recognition is the change. Recognition is the change from ignorance to knowledge, usually involving people coming to understand the identities of one another, or discovering whether a person has done a thing or not. The best forms of recognition are linked with a reversal as a Oedipus, and in tandem will produce pity and fear from the audience. থ্যাংক ইউ। তাহলে কি বলছে? বুঝতে কষ্ট হওয়ার কথা না, যদি আপনি আগের দুইটা বুঝে থাকেন এটা সহজ। জি স্যার। রিকগনিশন মানে কি? রিকগনিশন মানে স্বীকৃতি। এখানে রিকগনিশন মানেটা দেখি তো। রিকগনিশন ইজ দ্য চেঞ্জ ফ্রম ইগনোরেন্স টু নলেজ। প্রথমে আমাদের কোনো বিষয় সম্পর্কে অজানা থাকবে, তারপর আমরা কোনো একটা সিক্রেট নলেজ, একটা গোপন তথ্য জানতে পারবো, একটা স্পেশাল ইনফরমেশন জানতে পারবো। এবং স্পেশাল ইনফরমেশনটা এতটাই স্পেশাল যে পুরো ঘটনার মোড় পাল্টে যাবে, পুরো ঘটনাতে একটা টুইস্ট চলে আসবে, পুরো ঘটনা একদম ইট উইল কাম ব্যাক ফুল সার্কেল ব্যাক টু স্কোয়ার ওয়ান, মানে রিভার্সাল হবে আর কি। আমরা এমন এক ইনফরমেশন জানবো যেটা একদম পুরো ঘটনা একদম ঝাঁকি দিয়ে দেবে, আমরা পুরো অবাক হয়ে যাব। সেই স্পেশাল সিক্রেট নলেজ, সেটাকেই বলা হয় রিকগনিশন। সো রিকগনিশন ইজ দ্য চেঞ্জ ফ্রম ইগনোরেন্স টু নলেজ। কি নলেজ পাবো আমরা?
ইউজুয়ালি ইনভলভিং পিপল কামিং টু আন্ডারস্ট্যান্ড, আমরা এমন একটা গোপন তথ্য জানবো, এমন একটা স্পেশাল ইনফরমেশন জানবো, দ্য আইডেন্টিটিস অফ ওয়ান অ্যানাদার, একটা সিক্রেট আইডেন্টিটি জানতে পারি, অর ডিসকভারিং ওয়েদার এ পার্সন হ্যাজ ডান আ থিং অর নট, অথবা জানতে পারি কোন একটা মানুষ, কোন একটা লোক অপরাধী কিনা, কোন একটা গোপন তথ্য জানতে পারবো, কোন একটা সিক্রেট ইনফরমেশন আমরা জানতে পারবো। ইউজুয়ালি ইনভলভিং কিভাবে, পিপল কামিং টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটিস অফ ওয়ান অ্যানাদার, মানুষ গোপন পরিচয় জানতে পারবে, কেউ একজন তার গোপন পরিচয় ফাঁস হয়ে যাবে, এক্সপোজড হয়ে যাবে এবং পুরো ঘটনার মোড় পাল্টে যাবে। অথবা ডিসকভারিং whether someone is culprit or not, কোন একজন অপরাধী কিনা সেই গোপন তথ্য আমরা জানতে পারবো। দ্য বেস্ট ফর্ম অফ রিকগনিশন, সবচেয়ে ভালো, সবচেয়ে টপ কোয়ালিটির রিকগনিশন আর লিঙ্ক উইথ রিভার্সাল। একটু আগে আমরা রিভার্সাল পড়লাম, তার সাথে কানেক্টেড থাকবে হচ্ছে রিকগনিশন। এমন এক গুরুতর ইনফরমেশন আমরা জানবো যে আমরা পুরো ঘটনার মোড় পাল্টে যাবে এবং আমরা অ্যাস্টনিশড হয়ে যাব। একটার সাথে কিন্তু আরেকটা কানেক্টেড। রিকগনিশন আসা মানেই রিভার্সাল হওয়া, রিভার্সাল হওয়া মানেই অ্যাস্টনিশমেন্ট আসা, একটার সাথে কিন্তু আরেকটা কানেক্টেড। রিকগনিশন ইজ লিঙ্কড উইথ রিভার্সাল, রিভার্সাল ইজ লিঙ্কড উইথ অ্যাস্টনিশমেন্ট। অ্যাডভান্স এলিমেন্ট গুলো কিন্তু একটা আরেকটার সাথে এইভাবে কানেক্টেড। রিকগনিশন তখনই বেস্ট হয় যখন এটা রিভার্সালের সাথে কানেক্টেড, অ্যাজ ইন ইডিপাস। ইডিপাস আমরা যেমন জানতে পারলাম, ইডিপাসের রিকগনিশনটা কি ছিল, সিক্রেট ইনফরমেশনটা কি ছিল বলেন তো রিয়াদ? Sir, Oedipus himself, he was the reason behind all the suffering of his Very own good. kingdom. থ্যাংক ইউ ফারহান, থ্যাংক ইউ ফুয়াদ। রিকগনিশনটা ছিল যে ইডিপাস, ইট ইজ ইডিপাস হু ইজ দ্য কালপ্রিট। ইডিপাস inadvertently, unintentionally killed his own father and married his own mother. এই যে সিরিয়াস ইনফরমেশনটা, এটাই হচ্ছে রিকগনিশন। এই রিকগনিশনেই রিভার্সাল হয়। রিভার্সাল কি? ইডিপাস নিজেই জানতে পারলো হি ইজ দ্য কালপ্রিট হিমসেলফ। তখন তারপরে কি হয় এটা আমরা পরে জানতে পারবো। ইন ট্যান্ডেম, দেখেন এখানে একটা শব্দ আছে ইন ট্যান্ডেম। ইন ট্যান্ডেম শব্দটার মানে কি? সাইমালটেনিয়াসলি, একই সাথে। যখনই রিভার্সাল প্রপারলি হয়, সাইমালটেনিয়াসলি উইল প্রডিউস পিটি অ্যান্ড ফিয়ার ফ্রম দ্য অডিয়েন্স। এটা দর্শকের মনে ক্যাথারসিস নিয়ে আসবে। যদি প্রপারলি রিভার্সাল আনা যায় তাহলে ক্যাথারসিস আসবে, অ্যাস্টনিশমেন্ট কাজ করবে। আমরা এখানে এক্সপ্লেনেশনটা আছে, আমি রিকোয়েস্ট করব নাইমা আক্তার জয়া। নাইমা আক্তার জয়া, জয়া শুনতে পাচ্ছেন? জয়া, নাইমা আক্তার জয়া। জি স্যার। হ্যাঁ, এই যে অফটেন থেকে একটু পড়েন, অফটেন। জি। Often recognition is a tool of রিকগনিশন, recognition রিকগনিশন is a tool to achieve this reversal or a byproduct of it. In this case, Oedipus recognizes the true identity of his father and mother, the nature of his own crimes, and the accuracy of a prophecy in one swift blow. Oedipus has come full circle and is now the victim of his own search for justice and truth. আচ্ছা, ইডিপাস নিজের পায়ে নিজেই কুড়াল মারলো, তাই না? ইডিপাস তার উদ্দেশ্য কি ছিল? তার উদ্দেশ্য ছিল কে দায়ী এই রাজ্যের দুঃখ দুর্দশার জন্য সেটা বের করা। সেটা বের করতে গিয়ে সে নিজের পায়ে নিজেই কুড়াল মারলো, কারণ ইট ইজ হি হিমসেলফ হু ইজ রেসপন্সিবল ফর দ্য সাফারিং এন্ড ডিস্ট্রেস। সে জানলো যে একটা ভয়ঙ্কর
প্রফেসি ছিল সেই প্রফেসি ফুলফিলড হয়েছে। এমন এক ছেলে যে তার বাবাকে হত্যা করে তার মাকে বিয়ে করেছে এবং এই ভয়ঙ্কর পাপের জন্য, অপরাধের জন্য সে তো নিজে বটেই, তার রাজ্যের বাকি সবাই কষ্ট পাচ্ছে, সাফার করছে। তাহলে রিকগনিশন ইজ আ টুল, এটা হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট। এই রিকগনিশন হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট, উইথ দিস, এটার মাধ্যমে আমরা কি করতে পারি? উই উইল বি এবল টু অ্যাচিভ, আমরা অর্জন করতে পারবো দিস রিভার্সাল। এই রিভার্সাল আমরা অর্জন করতে পারবো প্রপারলি। যদি আমরা রিকগনিশনটা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের রিভার্সাল প্রপারলি হবে। রিভার্সাল যদি প্রপারলি হয় তাহলে অ্যাস্টনিশমেন্টও প্রপারলি হবে। অ্যাস্টনিশমেন্ট যদি প্রপারলি হয় তাহলে ক্যাথারসিস হবে। ক্যাথারসিস হলেই এটা সাকসেসফুল ট্র্যাজেডি। একটার সাথে আরেকটা কানেক্টেড। ইডিপাস, ওর মধ্যে রিকগনিশনটা কখন আসে? যখন হি গট দ্য ট্রু আইডেন্টিটি অফ হিজ ফাদার এন্ড মাদার, তার বাবা মা আসলে কে ছিল তাদের পরিচয় সে জানতে পারে, এবং হিজ ওন ক্রাইম, তার যে অপরাধ, তার যে পাপ, এটা সে জানতে পারে। অ্যান্ড দ্য অ্যাকুরেসি অফ দ্য প্রফেসি, এবং একটা ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী ছিল সেটা সত্য হয়ে গেল। একটা অস্বাভাবিক, অসম্ভব ভবিষ্যৎবাণী ছিল সেটা সত্য হয়ে গেল। ইন ওয়ান সুইফট ব্লো, একবারে এক ধাক্কায়, এক ঝটকায়, বলে না এক ঝটকায়, মানে ঝড়ের এক ধাক্কায় ইডিপাস হ্যাজ কাম ফুল সার্কেল। ইডিপাস সে যেরকম কষ্টের মধ্যে ছিল সেই কষ্টে আবার ফিরে আসলো। ইডিপাসের মনের মধ্যে একটা আশার আলো দেখছিল যে অবশেষে সমস্যার সমাধান হচ্ছে। সে সমস্যার সমাধান তো হলোই না, বরং আরো ভয়ঙ্কর ভাবে সে হতাশার মধ্যে নিমজ্জিত হলো। হিতে বিপরীত হয়ে গেল। হিতে বিপরীত, ঘটনার চরম টুইস্ট। কিভাবে হলো? রিকগনিশনের মাধ্যমে। রিকগনিশন হচ্ছে এমন এক সিরিয়াস সিক্রেট ইনফরমেশন জানা। ট্র্যাজেডির কাহিনীতে দর্শকরা এবং নাটকের চরিত্ররা এমন এক ভয়ঙ্কর তথ্য জানতে পারবে যে পুরো ঘটনার মোড় পাল্টে যাবে, ঘটনাতে একটা টুইস্ট চলে আসবে। স্টোরি উইল কাম ব্যাক ফুল সার্কেল, উইল এভরিথিং উইল কাম ব্যাক টু স্কোয়ার ওয়ান। রিকগনিশন ভালো হলে, যদি ইফ রিকগনিশন ইজ প্রপার, then reversal will be proper. If reversal is proper, astonishment will be proper. Astonishment ঠিক মতো হলে ক্যাথারসিস আসবে। ফাইনালি আমাদের লাস্ট অ্যাডভান্স এলিমেন্ট, সাফারিং। সাফারিংটা পড়েন। আই উইল রিকোয়েস্ট সুমাইয়া, সুমি, সাফারিং এর ফার্স্ট দুইটা পয়েন্ট পড়েন। Yes, sir. Suffering, a destructive or painful action, which is often the result of a reversal or recognition. Aristotle points out that a simple plot omits a reversal or recognition, but a complex plot has one or the other, or both, if it is truly transcendent. থ্যাংক ইউ। Okay, sir. আচ্ছা, এটা আমরা একটু পড়ি, বোঝার চেষ্টা করি কি আছে। সাফারিং কি? সাফারিং মানে তো বুঝি আমরা, তাই না? সাফারিং মানে হচ্ছে দুঃখ, কষ্ট, দুর্দশা। সাফারিং, Yes, sir. দুর্দশা। সাফারিং কি? আ ডিস্ট্রাকটিভ অর পেইনফুল কনসিকুয়েন্স, পেইনফুল রেজাল্ট কিসের? অফ রিভার্সাল অর রিকগনিশন। সিরিয়াস একটা তথ্য জানার পর যে পরিস্থিতি তৈরি হয়। এডিপাস যখন জানতে পারল যে সে এই সমস্ত দুঃখ কষ্টের জন্য দায়ী, সে না জেনে তার বাবাকে মেরে ফেলেছে এবং তার মাকে বিয়ে করেছে। এই জানার পর এডিপাস কি করলো? সে কাঁটা দিয়ে তার দুই চোখ উপড়ে ফেললো, নিজেকে অন্ধ করে ফেললো, এবং সে পালিয়ে গেল, চলে গেল তার রাজ্য ছেড়ে। রাজত্ব ফেলে সে চলে গেল। এই যে তার কষ্টটা, মানে সে কতখানি কষ্ট পেয়েছে যে সে কাঁটা দিয়ে তার দুই চোখ উপড়ে ফেলেছে, নিজের হাতে নিজের চোখ উপড়ে ফেলেছে, নিজেকে অন্ধ করে ফেলেছে, এবং রাজত্ব ছেড়ে, বিলাসিতা ছেড়ে, রাজ্য ছেড়ে চলে গেল। এই যে
এই যে সাফারিংটা, এই সাফারিংটা প্রপারলি কখন আসে? যখন আমাদের রিকগনিশনটা প্রপারলি হয়। ইফ রিকগনিশন ইজ প্রপার, দেন রিভার্সাল হবে একদম সেই রকম, তার ফলে মূল চরিত্র সাফার করবে। সেন্ট্রাল যে চরিত্র যাকে ঘিরে এই রিভার্সাল রিকগনিশন, দ্যাট পারসন উইল সাফার আ লট। A destructive or painful action. A destructive or painful action, which is the result of reversal and recognition. অ্যারিস্টটল বুঝাচ্ছে যে a simple plot, সাধারণত যে প্লটগুলো সিম্পল হয়, it omits reversal or recognition. রিভার্সাল অথবা রিকগনিশন যে কোনো একটা হয়তো বাদ দিয়ে দেয় যদি সিম্পল প্লট থাকে। সিম্পল প্লট হলে কিন্তু সেটা ট্র্যাজেডি হবে না। ট্র্যাজেডি হতে হলে সেটার প্লটটা হতে হবে কমপ্লেক্স। কমপ্লেক্স মানে কি? এটাতে রিভার্সালও থাকতে হবে, রিকগনিশনও থাকতে হবে, দুটো প্রপারলি আসতে হবে। A complex plot has one or the other or both if it is truly transcendent. যদি একটা ভালো ট্র্যাজেডি তৈরি করতে চাই আমরা, তাহলে আমাদের এই রিভার্সাল এবং রিকগনিশন দুইটা প্রপারলি নিয়ে আসতে হবে। রিভার্সাল এন্ড রিকগনিশন, রিকগনিশন রিভার্সাল দুইটাই থাকতে হবে। All tragedies, however, depend on suffering. যত ট্র্যাজেডি আছে সবগুলো ডিপেন্ড করছে সাফারিং এর উপরে। মানে আমরা তো সাধারণত ট্র্যাজেডি বলতে সাফারিংই বুঝতাম এতদিন, তাই না? ট্র্যাজেডি মানে সাফারিং বুঝতাম না। Yes, sir. ট্র্যাজেডির অর্থ আমরা কি বুঝি? ট্র্যাজেডি মানে সাফারিং। এতদিন মানে আমিও এই অ্যারিস্টটলের পোয়েটিক্স পড়ার আগ পর্যন্ত আমিও ভাবতাম যে ট্র্যাজেডি মানে এই সাফারিং থাকতে হবে, কিন্তু শুধু সাফারিং থাকলে ট্র্যাজেডি হয় না, এর সাথে ওই বাকি তিনটা এলিমেন্ট থাকতে হবে, নইলে সেটা প্রপার ট্র্যাজেডি হয় না। All tragedies, however, depend on suffering as part of its attempt to elicit pity and fear. সাধারণত মানে দুর্বল যে ট্র্যাজেডি গুলো, যেগুলো হচ্ছে ক্যাজুয়াল ট্র্যাজেডি, ইনকমপ্লিট ট্র্যাজেডি, সেখানে দেখা যায় এই সাফারিং এর উপর বেস করে পিটি অ্যান্ড ফিয়ার, ক্যাথারসিস জাগ্রত করার চেষ্টা চলে। মানে মূল চরিত্র সাফার করছে, নায়ক বা নায়িকা বা কোনো সেন্ট্রাল ক্যারেক্টার সে সাফার করছে, কষ্ট পাচ্ছে, এবং সেটা দেখে আমাদের চোখে পানি আসছে। ঠিক আছে, সাধারণত এটা হচ্ছে সবাই ফলো করে। আমাদের মানে এই উপমহাদেশের যে সিনেমাগুলো বলেন বা ইভেন বলিউড, মোস্ট অফ দ্য টাইম তারা যখন ট্র্যাজেডিক সিকোয়েন্স আনতে চায় তখন তারা কিন্তু সাফারিং এর গুরুত্বটা বেশি দেয়, কারণ সাফারিংটা কি চোখে দেখা যায়, তাই না? কিন্তু অ্যারিস্টটল বলছেন শুধু সাফারিং এ গুরুত্ব দিলে হবে না। শুধু সাফারিং এ যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে কিন্তু ফুল প্রপার ক্যাথারসিস আসবে না। হয়তো কিছুক্ষণের জন্য আমরা আমাদের মনে করুণার জন্ম নিবে, কিন্তু সেই করুণাটা কিন্তু প্রপার হবে না। হয় সিম্প্যাথি হবে কিন্তু সেটা এমপ্যাথি হবে না। শুধু যদি আমরা সাফারিংটা যদি আমরা ফুটিয়ে তুলি তাহলে কিন্তু সেটা শুধু মানে সিম্প্যাথি হবে, সহমর্মিতা সেটা কিন্তু হবে না। সহমর্মিতা যদি আমরা জাগাতে চাই তাহলে আগের গুলোর উপর গুরুত্ব দিতে হবে, রিকগনিশন, রিভার্সাল, অ্যাস্টনিশমেন্ট। এই তিনটা না থাকলে এমপ্যাথি লেভেলে যেতে পারবে না। যদি শুধু আমরা সাফারিং এর জোর দিই তাহলে কিন্তু সেটা সিম্প্যাথি কিন্তু ক্ষণস্থায়ী, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা কিন্তু ফলস সিম্প্যাথি হয়। এবং আমরা যদি এটার সাথে সাফারিং এর সাথে যদি আগের তিনটা কম্বাইন করতে পারি প্রপারলি, অ্যাস্টনিশমেন্ট, রিভার্সাল, রিকগনিশন, সিকোয়েন্সটা কেমন? সিকোয়েন্সটা কিন্তু উল্টো। প্রথমে রিকগনিশন আসে, রিকগনিশনের পরপরই আসে হচ্ছে রিভার্সাল, রিভার্সালের পরপরই আসে হচ্ছে অ্যাস্টনিশমেন্ট। এই তিনটা একই সময় সাইমালটেনিয়াসলি, ইন ট্যান্ডেম, সাইমালটেনিয়াসলি অ্যাক্টিভেটেড হয়। এই তিনটা সাইমালটেনিয়াসলি অ্যাক্টিভেটেড হলেই বরং সাফারিংটা আসবে মূল চরিত্রে। এই চারটা যখন একসাথে প্রপারলি কম্বাইন্ড হবে তখনই আমরা বলতে পারি ট্রু ক্যাথারসিস আসবে আমাদের মধ্যে।
ট্রু ক্যাথারসিস এন্ড কি বলে এটাকে, পারজেশন অফ পিটি এন্ড ফিয়ার, করুণা এবং ভীতির মানে সর্বোচ্চ বহিঃপ্রকাশ। আচ্ছা, সাফারিং সম্পর্কে কিছু ইনফো আছে কিছু, এটা আমি রিকোয়েস্ট করব সঞ্জিদা জাহান, আপনি একটু পড়বেন। সঞ্জিদা জাহান, ইট ডাজ নট রেফার থেকে একটু বলবেন। It does not refer simply to a character's endurance of physical and emotional pain. In order to truly produce catharsis, the Commingling. commingling of fear and pity in an audience, the suffering must be a consequence of reversal or recognition. And indeed, the more surprising the reversal or recognition, as in the case of Oedipus, the more the audience will themselves suffer empathetically, realizing that they too have been ambushed by the causal chain of the plot. Causal chain. Causal chain of the plot. Even as objective observers, audience members too are flawed and thus learn from the tragic hero's fate. খুবই ইম্পর্টেন্ট, মানে এখন পর্যন্ত আমরা যা কিছু পড়লাম তার একটা মানে কনক্লুশন বলতে পারি এটাকে। সাফারিং মানে কিন্তু শুধুমাত্র একটা ক্যারেক্টারস ফিজিক্যাল ইমোশনাল পেইন না। একটা ক্যারেক্টার কষ্ট পাচ্ছে, কান্না করছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, সেটা কিন্তু সাফারিং না। দ্যাট ইজ নট পারফেক্ট পোর্ট্রায়াল অফ সাফারিং। ইন অর্ডার টু ট্রুলি প্রডিউস ক্যাথারসিস, যদি দর্শকের মনে যদি ভীতি এবং করুণার যে উচ্ছ্বাস সেটা যদি আমরা আনতে চাই, দর্শকের চোখ যদি আমরা ভিজিয়ে দিতে চাই, চোখে যদি জল আনতে চাই, তাহলে দ্য কম্বিনেশন, কামিংলিং মানে হচ্ছে কম্বিনেশন, দ্য কম্বিনেশন অফ ফিয়ার এন্ড পিটি যদি আমরা আনতে চাই, দ্য সাফারিং মাস্ট বি এ কনসিকুয়েন্স অফ রিভার্সাল এন্ড অর রিকগনিশন। সাফারিংটা এই রিভার্সাল রিকগনিশনের ফলাফল হতে হবে। শুধু সাফারিং আনলে হবে না। একটা লোক খেতে পায় না, কষ্ট করছে, রাস্তায় রাস্তায় বলছে যে আমি 2 দিন ধরে খেতে পাই না, আমি 2 দিন ধরে খেতে পাই না, সে কান্না করছে, চিৎকার করছে। অথবা একজন মানুষ অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, সে চিৎকার করছে, সাফার। সেটা দেখে হয়তো আপনার কিছুক্ষণ হয়তো খারাপ লাগবে, কিন্তু তার পেছনে একটা ব্যাক স্টোরি যদি থাকে, তার পেছনে যদি ব্যাক স্টোরিটা থাকে এবং সেই ব্যাক স্টোরিতে যদি আপনি প্রপারলি রিভার্সাল রিকগনিশন রিভার্সাল অ্যাস্টনিশমেন্ট এটা যদি আপনি আনতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্যাথারসিসটা আরো ভালোভাবে আসবে। The more surprising the reversal or recognition, the more the audience will themselves suffer empathetically. এমপ্যাথি ততটা আসবে, আপনি যত প্রপারলি রিভার্সাল রিকগনিশনটাকে অ্যাপ্লাই করতে পারবেন, তত প্রপার ওয়েতে ক্যাথারসিস আসবে। দর্শকের মনে কিন্তু এই তীব্র জোয়ার আসবে, আবেগ অনুভূতি। রিয়েলাইজিং, যখন দর্শক লক্ষ্য করে, যখন এই সিকোয়েন্সটা ঠিক মতো আসবে, রিকগনিশন, রিভার্সাল, অ্যাস্টনিশমেন্ট, এই তিনটা আসলো এবং ক্যারেক্টার সাফার করবে। সেন্ট্রাল ক্যারেক্টার উইল সাফার, অথবা ওয়ান অফ দ্য মেজর ক্যারেক্টার্স উইল সাফার। মূল চরিত্রে যখন এরকম কষ্ট পাবে, তখন সাধারণ মানুষরা, যারা অডিয়েন্স, যারা দর্শক, they will realize they too have been ambushed by causal chain of the plot. তারা মানে ভয় পেয়ে যাবে যে ওর জীবনে ঘটনাটা ঘটেছে, আমার জীবনেও ঘটতে পারে, ওর তো নিজের ভুলের কারণে এই সাফারিং, তার মানে আমিও তো ভুল করি, তাহলে আমিও সাফার করব। Even as objective observer, audience members too are flawed. মূল চরিত্র যে ত্রুটির কারণে, যে তার চারিত্রিক দুর্বলতার কারণে, because of a certain character weakness, that person is suffering. আমারও তো সে উইকনেস আছে, তার মানে আমিও সাফার করব, এই ভয়টা কাজ করে, এই সিরিয়াস ফিয়ার। এবং তখন কিন্তু ফিয়ার যখনই আসবে, তখনই কিন্তু এটা হবে প্রপার এমপ্যাথি, and thus learn from tragic heroes fate. এবং আলটিমেটলি আমরা কিছুটা শিক্ষা পাবো, আমরা কিছু শিক্ষা পাবো, যে শিক্ষাটা আমি আমার নিজের জীবনে কাজে লাগাতে পারবো।
যে এই ভুলের কারণে, এই নিজের চরিত্রের এই দুর্বলতার কারণে এই ক্যারেক্টারটা সাফার করলো। তখন আমার মধ্যে ভয়, হায় হায় আমার মধ্যেও তো এই ত্রুটি আছে। হ্যাঁ, তখন পিটি এবং ফিয়ার আমাকে আঁকড়ে ধরবে এবং আমার মধ্যে এই আবেগ, ভীতি এবং করুণার যে অনুভূতি, সেটার একটা উচ্ছ্বাস ঘটবে, একটা ক্যাথারসিস তৈরি। আমি আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারবো না। যখন দর্শকের মনে ক্যাথারসিস আসবে, ক্যাথারসিস মানে কি, দ্য পারজেশন অফ পিটি অ্যান্ড ফিয়ার, তখনই একটা ট্র্যাজেডি সাকসেসফুল হবে। যদি পারজেশন না হয়, যদি ক্যাথারসিস না আসে, তাহলে ট্র্যাজেডি ব্যর্থ। ক্যাথারসিসের জন্য কি কি পয়েন্ট জরুরি, আমরা ফিরে যাই আবার। astonishment, reversal, recognition, suffering. astonishment, reversal, recognition, suffering, এগুলো হচ্ছে অ্যাডভান্স এলিমেন্ট। তাহলে আমরা প্লটের বেসিক এবং অ্যাডভান্স এলিমেন্ট সম্পর্কে জানলাম। আচ্ছা, এই পর্যন্ত আপনারা দেখেন আমরা প্লট বা কাহিনী নিয়ে কিন্তু কথা বলছি এতদিন ধরে। ভালো করে দেখেন, ট্র্যাজেডির প্লট কেমন হতে হবে, প্লটে কি কি থাকতে হবে, এগুলো সব হচ্ছে বেসিক এলিমেন্ট। 5টা বেসিক এলিমেন্টস আছে। কি কি বেসিক এলিমেন্টস? কমপ্লিটনেস, ম্যাগনিটিউড, ইউনিটি, অর্গানিক স্ট্রাকচার, ইউনিভার্সালিটি। এগুলো হচ্ছে বেসিক এলিমেন্টস। আর অ্যাডভান্স এলিমেন্ট কি? অ্যাস্টনিশমেন্ট, রিভার্সাল, রিকগনিশন, সাফারিং। এই এলিমেন্টস গুলো থাকলে আমরা কিন্তু বলতে পারি দ্যাট ইজ এ সাকসেসফুল ট্র্যাজেডি। এবং একই সাথে আমরা অ্যাডভান্স এলিমেন্ট গুলো পড়তে পড়তে কিন্তু একটা ক্লাসিক ট্র্যাজেডি ইডিপাস সম্পর্কে কিন্তু আমরা জানতে পারলাম। অ্যারিস্টটল ইডিপাসকে কিন্তু আদর্শ হিসেবে ধরছেন। অ্যারিস্টটল ইজ কনসিডারিং ইডিপাস অ্যাজ আ স্ট্যান্ডার্ড ট্র্যাজেডি, এবং এটার উপর বেস করে কিন্তু ওনার যে থিওরি গুলো উনি কিন্তু ডিসেমিনেট করছেন আমাদের সামনে। আচ্ছা, এখন আমরা আসি স্ট্রাকচার অফ ট্র্যাজেডি। এতক্ষণ আমরা যে এলিমেন্ট গুলো বললাম এগুলো হচ্ছে সব মানে এসেন্স, প্লটের এসেন্স। দ্য স্ট্রাকচারাল অর কোয়ান্টিটেটিভ পার্টস অফ ট্র্যাজেডি, যে জিনিসটা আসলে কাউন্ট করা যায়, যে জিনিসটা আসলে গোনা যায়। স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? ট্র্যাজেডির স্ট্রাকচার, সাধারণত ট্র্যাজেডির স্ট্রাকচারটা কি থাকে? ট্র্যাজেডিতে প্রথমে একটা প্রলগ থাকে। ট্র্যাজেডি এক ধরনের পোয়েট্রি, মনে আছে তো? পোয়েট্রি, আমরা কিন্তু এখনো পোয়েট্রি নিয়ে কথা বলছি, এবং পোয়েট্রি নিয়ে কথা বলতে বলতেই এখানে ট্র্যাজেডি চলে আসছে। ট্র্যাজেডি বলতে তো এখন আমরা ড্রামা বুঝি। তাহলে কিন্তু আমরা নট অনলি উই আর ডিসকাসিং অ্যাবাউট পোয়েট্রি, উই আর অলসো ডিসকাসিং অ্যাবাউট ড্রামা, ইভেন উই আর অলসো ডিসকাসিং অ্যাবাউট নভেলস, ইভেন উই আর অলসো ডিসকাসিং অ্যাবাউট স্টোরিজ। এগুলো কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড। এখন আমরা স্ট্রাকচারাল পার্টস অফ এ ট্র্যাজেডি, এটা খুব সংক্ষেপে দেখব। এগুলো জাস্ট আপনার চোখ বুলানোর জন্য। আমাদের লেকচারের সিরিয়াস পার্টটা ছিল এই 4টা পয়েন্ট: অ্যাস্টনিশমেন্ট, রিভার্সাল, রিকগনিশন, সাফারিং। এখন আমরা এটা জাস্ট আপনার নাম জানলেই হবে। স্ট্রাকচারাল অর কোয়ান্টিটেটিভ পার্টস অফ ট্র্যাজেডি কি? প্রলগ থাকে। ট্র্যাজেডির শুরুতেই একটা প্রলগ থাকে, ইন্ট্রোডাক্টরি সেকশন, the part of the tragedy which precedes the first undivided utterance of the chorus. এই প্রলগের পরে হচ্ছে কোরাস আসে। এই যে কোরাস আপনারা জানেন আশা করি, কোরাসরা একসাথে গান গাইতে থাকে, একসাথে ছন্দে ছন্দে। the choric song, the chorus sings, dances or speaks in verse, এবং এরা কিন্তু they do not speak in prose, they speak in verse, তারা কিন্তু কবিতার মতো ছন্দে ছন্দে কথা বলে। এরপর হচ্ছে কোরিক সং এর পর হচ্ছে এপিসোড। The episode is the part of tragedy between choric songs. বিভিন্ন সময় কোরাসরা আসে, কোরাসরা যে কথা বলে, কোরাসের কথা বলার মাঝে মাঝে আমাদের নাটকের বা পোয়েট্রির যে এপিসোড, মূল অংশগুলো, সেগুলো আসে।
এপিসোড গুলো হচ্ছে আমরা পরবর্তীতে ড্রামাতে এগুলোকে আমরা অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3 এই নামে আমরা চিহ্নিত করি। আমরা নাটকে বলি না অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3, সেই অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3 এগুলো হচ্ছে এপিসোড। ফাইনালি এক্সোড, একদম ফাইনাল কনক্লুশন যেটা, দ্য ক্যাটাস্ট্রফি অর কনক্লুশন অফ দ্য প্লে, নাটকটা যেখানে শেষ হচ্ছে। এন্ড ট্র্যাজেডির ক্ষেত্রে মূল চরিত্র যেখানে সুইসাইড করছে অথবা মারা যাচ্ছে। তাহলে স্ট্রাকচার এন্ড কি কনসেপ্টস অফ ট্র্যাজেডি আমরা যদি আজকের ক্লাসটা একদম সামারি করি, কি দাঁড়ায়? দ্য স্ট্রাকচার এন্ড কি কনসেপ্ট: অ্যাস্টনিশমেন্ট, রিভার্সাল, রিকগনিশন, সাফারিং, ARRS, এই চারটা তো থাকবেই। A simple tragedy will have none of these elements or a perfunctory catharsis. একটা সিম্পল ট্র্যাজেডিতে মূলত সাফারিং এর উপর গুরুত্ব দেয়, অথবা কোনোটা নাও থাকতে পারে। বাট a complex tragedy will use reversal and recognition to achieve catharsis. বিশেষ করে রিভার্সাল এন্ড রিকগনিশন, এই দুটো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিভার্সাল এন্ড রিকগনিশন যদি প্রপারলি না আসে তাহলে কিন্তু সাফারিং এর পোর্ট্রেয়াল ভালো হবে না। রিকগনিশন যত সিরিয়াস হবে, রিভার্সাল তত হবে ইন্টেন্স, মানে ঘটনার ক্লাইম্যাক্স তত সিরিয়াস হবে। রিভার্সাল যত ইন্টেন্স হবে, অ্যাস্টনিশমেন্ট তত তীব্র হবে। অ্যাস্টনিশমেন্ট যত তীব্র হবে, সাফারিংটা তত সিরিয়াস হবে, এবং দর্শকের মনে ভীতি এবং করুণার জোয়ার তত বেশি হবে। স্ট্রাকচারটা কি তাহলে? প্রলগ দিয়ে শুরু, প্রলগের পর কোরিক সং হয়, কোরাস এসে তারা ছন্দে ছন্দে কথা বলে, তারপর নাটক, আমাদের নাটক বা ট্র্যাজিক পোয়েট্রি শুরু হয়। এপিসোড বা অ্যাক্ট 1, অ্যাক্ট 1 শেষ হলে আবার কোরিক সং, অ্যাক্ট 2 আবার কোরিক সং, অ্যাক্ট 3 কোরিক সং, শেষে গিয়ে এক্সোড, কনক্লুশন, একদম ক্লাইম্যাক্স যেটাকে বলে। এক্সোডে হচ্ছে ক্লাইম্যাক্স হয়ে একদম রেজলিউশন, এন্ডিংটা। তাহলে আমরা আজকের রিভিশনটা করে দেই ক্লাসের। রিয়াদ, Yes, sir. রিয়াদ Yes, sir. ক্যাথারসিসটা একটু পড়ে দেন। ক্যাথারসিস, Catharsis, though Aristotle refers to the lust as purgation, the process of realizing and thereby releasing and thereby providing relief from strong or repressed emotions, is pity for the hero and fear that his fate could befall us. Pity is the result of any combination of reversal and recognition. Fear can only be a product of reversal and recognition crafted into a surprising ending to the plot. The absolute principle of tragedy. Pinnacle. Oh, sorry. The absolute pinnacle of tragedy comes when surprise, reversal, recognition, and suffering are united around the core spine of the story in a swift blow to the audience at the end of the third act. Thank you. ক্যাথারসিস আমাদের আলটিমেটলি এটা হচ্ছে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ট্র্যাজেডির। একটা ট্র্যাজেডি কখন সাকসেসফুল আমরা বলবো? If a tragic poetry brings catharsis, then it is successful. If it fails to bring catharsis, it is unsuccessful. It is a failure. Catharsis বিষয়টা কি? Catharsis হচ্ছে a process of releasing, রিলিজ করা, বের করে দেয়া, providing a relief from মুক্তি। তাহলে ক্যাথারসিস মানে হচ্ছে মুক্তি। কিসের থেকে মুক্তি? রিলিজ or relief from strong or repressed emotions, শক্তিশালী দমিয়ে রাখা আবেগ। আমরা যে আমাদের আবেগকে দমিয়ে রাখি না, আমাদের আবেগকে আমরা দমিয়ে রাখি, আমাদের মনের মধ্যে চাপিয়ে রাখি, আমরা প্রকাশ করতে চাই না। আমরা নিজেদেরকে মনে করি যে আমি যত ইমোশনলেস দেখাতে পারবো আমি তত পার্সোনালিটি ওয়ালা, আমি তত স্ট্রং, তাই না? আমাদের সমাজে এরকম ভাবে আমাদেরকে শেখানো হয় না যে তুমি তোমার ইমোশনকে যত কন্ট্রোল করে রাখতে পারবে তোমার পার্সোনালিটি তত স্ট্রং।
তুমি তোমার ইমোশনকে যত রিপ্রেসড করে রাখতে পারবে তুমি তত স্মার্ট, তাই না? এটা তো আমাদেরকে শেখানো হয়, আমরাও শেখাই। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা আমাদের মনে যখন ইমোশন রিপ্রেস করতে করতে ভেতরে দমিয়ে রাখতে রাখতে আমাদের মধ্যে মানসিক অসুস্থতা দেখা দেয়, এবং সেই রিপ্রেসড ইমোশনস একসময় আউটবাস্ট হয়, আমরা সিন ক্রিয়েট করি, আমরা অসুস্থ হয়ে যাই, আমরা ডিপ্রেসড হয়ে যাই, আমরা আক্রমণাত্মক হয়ে যাই, উই বিহেভ লাইক এ ম্যাড পারসন। সেই জন্য মাঝে মাঝে আমাদের যে লুকিয়ে রাখা, দমিয়ে রাখা আবেগগুলোকে, সেগুলোকে মাঝে মাঝে প্রকাশ করতে হয়। It is necessary to release our repressed emotions. Catharsis আমাদেরকে হেল্প করে। Catharsis is the process of releasing repressed emotions. আমাদের দমিয়ে রাখা শক্তিশালী আবেগগুলো, যেগুলোকে আমরা প্রকাশ করতে দেই না, সেই লুকিয়ে রাখা আবেগ, সেটাকে বের করে দেয়া, সেটা থেকে মুক্তি পাওয়া, এটাকে বলে হচ্ছে ক্যাথারসিস। ক্যাথারসিস কিভাবে হয়? বাই পারজেশন অফ পিটি অ্যান্ড ফিয়ার। আমাদের মধ্যে ভীতি এবং করুণার যখন উচ্ছ্বাস আসে, তখন আমাদের মধ্যে দমিয়ে রাখা, লুকিয়ে রাখা এই রিপ্রেসড ইমোশন, সেটা রিলিজ হয়। কিভাবে আসে? পিটি ফর দ্য হিরো। আমরা যখন দেখি আমাদের ট্র্যাজেডির হিরো সে সাফার করছে, তখন তার জন্য আমাদের করুণা হয়, সেটা পিটি। পিটি কিন্তু সিম্প্যাথিও হতে পারে, সিম্প্যাথি কিন্তু শ্যালো, এটা কিন্তু টিকবে না বেশিক্ষণ। যদি পিটির সাথে ফিয়ার থাকে তবে সেটা এমপ্যাথি হবে। ফিয়ার দ্যাট হিজ ফেট কুড বিফল আস। হিরো যে কারণে সাফার করছে, সেই একই সাফারিং আমার মধ্যেও, আমাদের মধ্যেও আসতে পারে। এই দুর্ভাগ্য যে কোনো সময় আমাদের মধ্যেও এসে পড়তে পারে। পিটি is the result of any combination of reversal and recognition. Reversal, recognition যে কোনো একটা থাকলে হয়তো করুণার জন্ম হতে পারে। করুণা কিন্তু মানুষের মনে আসে, যেমন সিম্প্যাথি। সিম্প্যাথি কিন্তু আমাদের মধ্যে সহজে, ইজি কাম ইজি গো, আসে সহজে আবার চলেও যায়, শ্যালো ফিলিংস। বাট সেই পিটির সাথে যদি ফিয়ার চলে আসে, if pity is combined, commingling of pity and fear, combination of pity and fear, যদি কম্বিনেশনটা প্রপার হয়, fear can only be a product. ফিয়ার তখনই হবে যখন আমাদের মধ্যে ভয় কখন সৃষ্টি হবে, যখন রিভার্সাল এন্ড রিকগনিশন is crafted into a surprising ending to the plot. Reversal, recognition, astonishment, suffering, এই চারটা যদি একসাথে না করা যায়, রিভার্সাল, রিকগনিশন, সারপ্রাইজ, সাফারিং, এই চারটাকে যদি আমরা একত্রিত না করতে পারি, তাহলে কিন্তু ফিয়ার কাজ করবে না। দ্য অ্যাবসলিউট পিনাকল, মানে একদম ক্লাইম্যাক্স, জেনিথ, একদম চূড়া, ট্র্যাজেডির একদম যে শীর্ষ, পিনাকল, দ্য অ্যাবসলিউট পিনাকল অফ ট্র্যাজেডি কখন আসে? যখন সারপ্রাইজ, রিভার্সাল, রিকগনিশন এন্ড সাফারিং। সারপ্রাইজ মানে কি? ওই যে অ্যাস্টনিশমেন্ট, বিস্ময়। সারপ্রাইজ, রিভার্সাল, রিকগনিশন এন্ড সাফারিং, এই চারটা যদি প্রপারলি coming to a commingling, combined হয়, when they are united around the core spine of the story. Core spine, এটা হচ্ছে ওই যে এক্সিস, মূল থিম। আমরা বলেছি না, অর্গানিক স্ট্রাকচারে একটা মূল থিম থাকবে, সেন্ট্রাল এক্সিস, কোর স্পাইন, একটা মেরুদণ্ড থাকবে, একটা মূল থিমকে কেন্দ্র করে, তখনই কেবল ট্র্যাজেডি প্রপারলি হবে। and a sweet blow to the audience at the end of the third act. থার্ড অ্যাক্ট হচ্ছে ফাইনাল অ্যাক্ট। সাধারণত তখনকার সময়, অ্যারিস্টটলের সময়ে ট্র্যাজেডি 3 অ্যাক্টে হতো, অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3। অ্যাক্ট 3 তে একদম রিকগনিশন, রিভার্সাল, সারপ্রাইজ, সাফারিং, চারটা একসাথে মিলেমিশে একাকার হয়ে যেত। ঠিক ওই মুহূর্তে দর্শকের মনে একদম প্রপারলি পিটি অ্যান্ড ফিয়ার জাগ্রত হতো, এবং পিটি অ্যান্ড ফিয়ার যদি প্রপারলি আসে, পিটি অ্যান্ড ফিয়ার প্রপারলি যদি আসে, তখনই প্রপার ক্যাথারসিস সৃষ্টি হয়। ক্যাথারসিস আছে মানে ট্র্যাজেডি সফল, ক্যাথারসিস নেই মানে ট্র্যাজেডি ব্যর্থ। আজকে এবং কালকে
এই দুটো মিলিয়ে হচ্ছে আমরা বলতে পারি যে আমরা বলেছিলাম না যে ট্র্যাজেডির মূল অংশ হচ্ছে এর অ্যাকশন। ট্র্যাজেডির মূল হচ্ছে অ্যাকশন। অ্যাকশন কোথায় থাকে? প্লটে। প্লট যদি সাকসেসফুল হয়, ট্র্যাজেডি সাকসেসফুল। প্লট সাকসেসফুল করতে হলে কি কি দরকার? প্রথমত বেসিক এলিমেন্টস গুলো থাকবে। কমপ্লিটনেস কি কি ছিল আমরা দেখি। এই যে completeness, magnitude, unity, determinate structure, universality. Basic element. Plus advanced element. Astonishment, reversal, recognition, suffering. এই 9টা তো থাকবেই। 5টা বেসিক, 4টা অ্যাডভান্স। এবং এই কোয়ান্টিটেটিভ পার্টস এটা আসলে অতটা, এটা জাস্ট আপনারা স্ট্রাকচার, এটা জাস্ট এক্সটার্নাল ব্যাপার। মূল বিষয়টা হচ্ছে এই যে বেসিক আর অ্যাডভান্স এলিমেন্ট, বিশেষ করে স্পেশালি অ্যাডভান্স এলিমেন্ট। যদি অ্যাস্টনিশমেন্ট, রিভার্সাল, রিকগনিশন, সাফারিং প্রপারলি কম্বাইন করা যায় তাহলেই সাকসেসফুল হবে। এখন আপনি কিন্তু বেসিক বাদ দিয়ে আপনি অ্যাডভান্সে আসতে পারবেন না। যেমন আপনার যদি কমপ্লিটনেস না থাকে, আপনার কাহিনী যদি কমপ্লিট না হয়, তাহলে কিন্তু আপনার প্রপার রিভার্সাল হবে না, রিকগনিশনও প্রপারলি হবে না, রিভার্সালও হবে না। আপনার ম্যাগনিটিউড যদি না থাকে, বড় সাইজ যদি না থাকে, তাহলে কিন্তু ওই যে ব্যাক টু স্কোয়ার ওয়ান, কামিং ব্যাক ফুল সার্কেল, এটা যদি অনেক বড় না হয় তাহলে কিন্তু হবে না। ম্যাগনিটিউড না থাকলে কিন্তু রিকগনিশন রিভার্সাল হবে না, ইউনিটি না থাকলে রিকগনিশন রিভার্সাল হবে না, ডিটারমিনেট স্ট্রাকচার না থাকলে রিভার্সাল রিকগনিশন আসবে না। স্যার ফাইনালি ইউনিভার্সালিটি যদি না থাকে তাহলে আর হবে না, একটা একটার সাথে কানেক্টেড। বেসিক স্যার যদি আমরা ফুলফিল করতে, হ্যাঁ বলেন। স্যার ম্যাগনিটিউডটা একটু আবার বলা যাবে শর্টে? হ্যাঁ বলা যাবে, এটা তো গত ক্লাসে বলেছিলাম। ম্যাগনিটিউড মানে কি? ম্যাগনিটিউডের বাংলা কি বলেন তো? মাত্রা। হ্যাঁ, ভূমিকম্প না, ম্যাগনিটিউড ভূমিকম্পের মনে মাত্রা। পড়েছে, মনে পড়েছে। মাত্রা, এটা হচ্ছে সিরিয়াসনেস। এখানে ম্যাগনিটিউড বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে সিরিয়াসনেস। একটা একটা প্লট কতটা সিরিয়াস, প্লট কতটা সিরিয়াস, ঠিক আছে? এখানে যেমন ম্যাগনিটিউড বলতে সিম্পলিফাই করা হয়েছে লেংথ, এটার সাইজ কতখানি, কত লম্বা, কাহিনী কত লম্বা। আপনার কাহিনী যদি পর্যাপ্ত পরিমাণে লম্বা না হয় তাহলে কিন্তু মানুষকে আপনি আটকাতে পারবেন না। যেমন এখনকার সময় যদি আমি একটা এক্সাম্পল দিই, হ্যারি পটার। হ্যারি পটারের যে সাইজটা, হ্যারি পটার যদি এই কয়টা বই আছে? 7টা না? 7টা না? 7 বুকস না? Not sure about হ্যারি পটার, আচ্ছা, হ্যারি পটারে যদি সাইজটা এমন না হতো তাহলে কিন্তু লাস্ট যে বইটা, লাস্ট যে বুকটা এত বেশি কিন্তু মানুষকে আলোড়িত করতে পারতো না। সেম গোস টু ওই লর্ড অফ দ্য রিংস। মানে একটা সাইজ, আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি, আমরা একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যেতে চাই। যদি একেবারে ছোট হয় তাহলে কিন্তু আমরা ভুলে যাব একটা সময়। কাহিনী যদি একেবারে ছোট হয় তাহলে কিন্তু আমরা মানে আমাদের মনের মধ্যে সেটা ওইভাবে ছাপ ফেলতে পারবে না। যদি ফেলেও সেটা টেম্পোরারি হবে, ছাপ পড়বে আবার মুছেও যাবে। কিন্তু একটা গল্প যখন অনেক লম্বা হবে এবং সেটা যখন আমরা এক্সপিরিয়েন্স করব, তখন কিন্তু সেটা আমাদের হৃদয়ে ছাপ ফেলবে। ম্যাগনিটিউড হচ্ছে লেংথ, একটা কাহিনী কত লম্বা, লেংথটা এমন হতে হবে যেন আমাদের মনটা পুরোপুরি ওভারওয়েলমড হয়ে যায়, আমরা যেন অভিভূত হই, ঠিক আছে?
অ্যারিস্টটলের সময়ের পরিপ্রেক্ষিতে তাদের পার্সপেক্টিভ অনুযায়ী একটা ট্র্যাজেডি যত লম্বা হতো, দ্য লঙ্গার এ ট্র্যাজেডি দ্য মোর বিউটিফুল ইট ক্যান বি, এটা তত সুন্দর, তত চমৎকার, তত আকর্ষণীয়। এবং এটা এমন লেন্থ হতে হবে যেন মোটামুটি একটা ন্যাচারাল ট্রানজিশন দেখানো যায়, ফ্রম ব্যাড ফরচুন টু গুড, সৌভাগ্য থেকে দুর্ভাগ্যে অথবা দুর্ভাগ্য থেকে সৌভাগ্যে। মানুষের ভাগ্য যখন পরিবর্তন হয় তখন কিন্তু সাধারণত আস্তে আস্তে পরিবর্তন হয়। রাতারাতি যখন মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় সেটাকে কিন্তু আপনি মানে অতটা, রাতারাতি ভাগ্য কাজ কি সবার পরিবর্তন হয় আপনি বলেন? সবার কি রাতারাতি ভাগ্য পরিবর্তন হয়? ইউনিভার্সাল ঘটনাটা কি, যেটা সার্বজনীন, আস্তে আস্তে ঘটনা আমাদের সৌভাগ্যের পরিবর্তন হয়, আমাদের ভাগ্য পরিবর্তন হয় স্লোলি, এটা হচ্ছে ইউনিভার্সাল। তাহলে সেই দিক থেকেও যদি আমরা বিচার করি যে লেংথ, ট্র্যাজেডির কাহিনীর সাইজ বড় হতে হবে, আবার শুধু কোনো লজিক ছাড়া উইদাউট এনি ডিসিপ্লিন লম্বা করলে হবে না, সেই ম্যাগনিটিউডের মধ্যে ইউনিটি থাকতে হবে। শুধু কাহিনী আননেসেসারি বড় করলে হবে না, তার প্রতিটা সিকোয়েন্সের মধ্যে কানেকশন থাকতে হবে, প্রত্যেকটা কানেক্টেড থাকতে হবে, ইভেন প্রত্যেকটা এসেনশিয়াল হতে হবে, প্রত্যেকটা পার্ট হতে হবে এসেনশিয়াল। আমি যদি একটা সরিয়ে নিই পুরো কাহিনী এলোমেলো হয়ে যাবে, একটাও বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এই এই থাকুক আজকের মতো, অনেক রাত হয়ে গেছে, আমাদেরও অনেক কাজ আছে, আজকে পর্যন্ত থাকুক। আপনাদের এখন কাজটা হচ্ছে খুব মন দিয়ে লেকচার 2 এন্ড লেকচার 3, লেকচার 2 এন্ড লেকচার 3 দুটো খুব মন দিয়ে আপনারা স্টাডি করবেন। এই দুটোর উপরে, ঠিক আছে, এই এই দুটোর উপরে আপনাদের একটা খুব শর্ট ভাইভার মতো হবে, ঠিক আছে? লেকচার 1 2 3 এই তিনটায় আমি গুরুত্ব, নেক্সট ক্লাসে এটা হবে নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসে আপনাদের sir. সবাইকে আর কি, সবাইকে মানে কোয়েশ্চেন জিজ্ঞেস করা হবে, তবে আপনাদের মুখস্থ কিছু করতে হবে না, ইউ ডোন্ট নিড টু মেমোরাইজ এনিথিং। আপনাদেরকে কি করব, এরকম আমি আপনাদের সামনে স্লাইড নিয়ে আসব, স্লাইড এনে আমি আপনাকে প্রশ্ন করব, আপনি ওই স্লাইড দেখে অ্যান্সার করবেন। শুধুমাত্র মানে রিড আউট করলে হবে না, আপনি নিজের মতো করে এক্সপ্লেইন করতে হবে, ঠিক আছে? জি Okay, স্যার। sir. আপনাদের ক্লাসমেটদেরকে বলে দেন হচ্ছে এই অ্যাটলিস্ট লেকচার 2 এন্ড লেকচার 3, লেকচার 2 এন্ড লেকচার 3 এই দুটো ভালো করে পড়তে হবে, বিশেষ করে বেসিক এলিমেন্টস অফ প্লট, অ্যাডভান্স এলিমেন্টস অফ প্রাইমারি এলিমেন্টস এন্ড অ্যাডভান্স। প্রাইমারি এন্ড অ্যাডভান্সড। হ্যাঁ হ্যাঁ, প্রাইমারিতে এই 5টা এলিমেন্টস আছে, অ্যাডভান্সে আছে 4টা। বিশেষ করে অ্যাডভান্সে এই আপনাদের চ্যালেঞ্জটা হবে হচ্ছে রিভার্সালটা বোঝা, রিভার্সাল অর পেরিপিটিয়া। পেরিপিটিয়াটা একটু বোঝা কঠিন, পেরিপিটিয়া শব্দটা আমি হয়তো বলি নাই, পেরিপিটিয়া শব্দটার মানেই হচ্ছে রিভার্সাল। রিভার্সাল মানেই হচ্ছে কাহিনীর মোড় ঘুরে যাওয়া, কাহিনীর মধ্যে টুইস্ট, পুরো ঘটনার মোড় বদলে যাওয়া, ব্যাক টু স্কোয়ার ওয়ান, স্টোরি কামস ব্যাক ফুল সার্কেল। হঠাৎ করে এমন কোন একটা ইনফরমেশন আমরা জানবো যে পুরো ঘটনার মধ্যে একটা টুইস্ট চলে আসবে। টুইস্ট যখন হয় তখন সাধারণত যেটা হয় যে আমাদের ওই টুইস্ট আসার আগ পর্যন্ত আমাদের যে নলেজ থাকে, টুইস্ট ঘটনার টুইস্ট আসার পর দেখা যায় যে আমরা এতক্ষণ যা জানতাম বেশিরভাগই হচ্ছে ভুল, হয় না? ঘটনার টুইস্ট কেমন হয়, কাহিনীতে যখন টুইস্ট আসে তখন কি হয়, যে আমরা আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড নলেজ থাকে যেটাকে আমরা কারেক্ট মনে করে, ট্রু মনে করে এগুতে থাকি। ঘটনার টুইস্ট আসার পর দেখা যায় আমরা যে যে ইনফরমেশন গুলোকে ট্রু মনে করতাম তার মধ্যে কিছু কিছু ইনফরমেশন আছে ফলস। এই যে এই এটা কি বলে রিকগনিশন, এটা খুব ভালো করে আপনারা নিজেরা আত্মস্থ করতে হবে, শুধু আমি বললে তো হবে না, এটা আসলে আপনাদের ফিল করতে হবে। অ্যাস্টনিশমেন্ট, রিভার্সাল, রিকগনিশন, সাফারিং, এই 4টা একটু ভালো করে আপনাদের ফিল করতে হবে, খুব ভালো করে ফিল করেন, আপনাদের মিডের জন্য খুব ইম্পর্টেন্ট। আর
এখান থেকে তো আপনাদের 5 মার্কসের একটা মানে ওরাল এক্সাম তো নিবই, মানে আসলে এটা গ্রুপ ডিসকাশন বলতে পারি, এক্সাম বলবো না, এটা গ্রুপ ডিসকাশন। এটা গ্রুপ ডিসকাশন, আপনি কতটুকু এক্সপ্লেন করতে পারলেন সেটার উপর বেস করে আপনাকে মার্কস দেওয়া হবে। তখন আপনি হচ্ছে মন দিয়ে স্লাইড গুলো পড়েন, অ্যাটলিস্ট লেকচার 2 এন্ড লেকচার 3 খুব ভালো করে পড়েন। আমি এইটারও আরেকটা এটা কবে? রেকর্ডিং আপনাদের নেক্সট কখন ক্লাস, হবে? আচ্ছা, নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসে আমি আরেকটা রেকর্ডিং দিয়ে দিয়েছি, যদি আপনাদের কারো সময় থাকে, ইফ ইউ হ্যাভ এনাফ টাইম, আপনি ওই গত সেমেস্টারের ফল 2020 এর রেকর্ডিংটাও দেখতে পারেন। ওইখানে আমি এক্সপ্লেন দিয়েছি, এখানেও এক্সপ্লেন দিচ্ছি। আপনি ওটা যদি শোনেন, ওখানে দেখবেন আমি হয়তো কিছু কথা অন্যরকম বলেছি, কারণ আমাদের সব স্লাইড এক থাকলেও দেখা যায় যে একটু পরিবর্তন হয়, আমাদের ব্যাখ্যা একটু পরিবর্তন, আপনি দেখে নিতে পারেন যদি আপনার সময় থাকে, ইফ ইউ হ্যাভ টাইম। আচ্ছা, এখন আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে, আজকের মতো সমাপ্তি ঘোষণা করতে চাই। ওকে স্যার। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম Thank you, স্যার। sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম, টেক কেয়ার।